তো আজকে আমি বলতে চাইবো আপনাকে, নতুন বছর যদি আপনি ভালো করে কাটাতে চান, যদি আপনি শারীরিক মানসিক দিক থেকে নিজেকে উন্নত করতে চান, জীবনকে আপনি উন্নত করতে চান, এই নতুন বছরের যে সময়টা আপনি পাচ্ছেন সেই সময়ের মধ্যে যদি আপনি নিজেকে পজিটিভভাবে চেঞ্জ করতে চান, এটা কিন্তু অ্যাবসলিউটলি পসিবল। একদম নিশ্চিতভাবে আপনি এটা করতে পারবেন যদি কয়েকটা জিনিস যেগুলো আমি বলার চেষ্টা করছি আপনি যদি এই ব্যাপারগুলোকে বিবেচনা করেন, এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সেই মতো চলার চেষ্টা করেন। হতে পারে কোনো কোনো জায়গায় আপনি সেই মতো চলতে কোনো কারণে পারলেন না, কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি সেগুলো মেনে চলার চেষ্টা করছেন, ইয়েস অর নো। যদি উত্তরটা হয় ইয়েস, যে হ্যাঁ আমি সেই মতো চলার চেষ্টা করছি, তাহলে কিন্তু আপনি উইনার্সদের টিমে আছেন। ইউ আর ইদার ইন দ্য উইনার্স টিম অর ইউ আর গোয়িং টু বি ইন দ্য উইনার্স টিম, রাইট? আগামী দিনে আপনি ডেফিনেটলি ভালোভাবে আহ, চলতে এবং জীবনকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো কয়েকটা বিষয়ে আমি আপনাকে ওই জন্য বলতে চাইবো আজকে, যে নতুন বছরের জন্য আপনার স্বাস্থ্য মানে ফিজিক্যাল হেলথ এবং মন অর্থাৎ মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ, এই দু জায়গাতেই যদি আপনি নিজেকে উন্নত করতে চান, উন্নত রাখতে চান, তাহলে কয়েকটা নির্দেশ আমি আপনাকে মেনে চলতে বলবো। খুব সিম্পল বিষয়। তো শরীরের জন্য কিছু বলবো, শরীরের স্বাস্থ্যের জন্য, এবং মনের স্বাস্থ্যের জন্য কিছু আপনাকে বলবো, রাইট? একটা হচ্ছে ফিজিক্যাল হেলথের উদ্দেশ্যে কিছু বলবো, আর একটা হচ্ছে মেন্টাল হেলথের উদ্দেশ্যে কিছু আপনাকে বলবো, রাইট? তো আপনাকে প্রথমত আমি যেটা বলতে চাইবো যে আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে আমাদের শরীর এবং মন একটার সাথে একটা ইন্টার রিলেটেড, মানে একে অপরের সাথে যুক্ত ভেতর থেকে। এবার আপনি যদি আপনার মনকে ভালো রাখতে চান, আপনাকে আপনার শরীরকে ভালো রাখতে হবে। যদি শরীরকে ভালো রাখতে চান, মনকে ভালো রাখতে হবে। যদি কারোর শরীর অসুস্থ হয়ে যায়, তার মনও কিন্তু খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ মন যদি ডিস্টার্ব থাকে দীর্ঘ সময়, আস্তে আস্তে তার এফেক্ট কিন্তু তার শরীরে অবশ্যই আসবে, রাইট? তো মনের এবং শরীরের দু জায়গাতেই কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। তো শরীরের স্বাস্থ্যের জন্য আমি প্রথমে হেলথ, ফিজিক্যাল দিকটা নিয়ে বলবো, হেলথের যে ফিজিক্যাল পার্টটা সেটা নিয়ে বলবো, তারপর হেলথের মেন্টাল পার্টটা নিয়ে সেখানে কয়েকটা বিষয় নিয়ে বলতে চাইবো। তো যদি শরীরের স্বাস্থ্যকে আপনি, ফিজিক্যাল হেলথকে যদি আপনি ইমপ্রুভ করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন, নিয়মিত প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে, ডেইলি এক্সারসাইজ। বারবার বলছি, ডেইলি এক্সারসাইজ করা খুব দরকার। হতে পারে আপনি কোনো জিম জয়েন করতে পারেননি, ঠিক আছে, কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় যে আপনাকে কোনো জিম জয়েন করতে হবে, কোনো ওজন তুলতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। প্রতিদিন আপনাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলে আমরা যেটাকে খুব সাধারণভাবে বুঝি, কোনো ওজন না তুলেও আপনি কিন্তু নর্মাল এক্সারসাইজ করতে পারেন আপনার বাড়িতেই, আপনার বাড়ির ছাদে, বাড়ির উঠোনে, বাড়ির ভেতরে, যেখানে আপনার সুবিধা। যদি যদি একটু বেটার সুবিধা পান, বাড়ির কাছাকাছি কোনো মাঠ থাকে, সেই মাঠে গিয়ে, রাইট? আপনাকে কোনো ওজন তুলতে হবে, কোনো ব্যায়াম করতে হবে, যে মানে জিম জয়েন করতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। যদি আপনি করছেন ঠিক আছে, বাট যদি না করেন, দেন ডোন্ট ওয়ারি, উল্টে আরো ভালো আপনার জন্য। কেননা এটা আপনি আজীবনকাল মেনটেন করতে পারবেন। হতে পারে আপনি সারা জীবন ধরে কোনো একটা দূরে কোথাও গিয়ে বা কোনো ওজন তোলা সারা জীবন করতে নাও পারেন, কিন্তু উইদাউট এনি ওয়েট আপনি নিজের বাড়িতে, নিজের রুমে বা নিজের বাড়ির ছাদে বা নিজের বাড়ির উঠোনে যে কাজগুলো করতে পারবেন, সেই সব হ্যাবিটগুলো যদি আপনি ডেলি প্র্যাকটিস করেন, সেই ধরনের ব্যায়ামগুলো আপনি মাঠে গিয়ে করলে তো অবশ্যই ভালো, দ্য বেস্ট অপশন। যদি নাও পারেন মাঠে যেতে, আপনার বাড়ির উঠোন, ছাদ বা বাড়ির রুম আছে, সেখানে আপনি প্রতিদিন প্র্যাকটিস করুন। আপনার বডির প্রত্যেকটা যে জয়েন্ট আছে, সেই জয়েন্টে যেন মুভমেন্টগুলো হয়, অ্যাটলিস্ট যেন জয়েন্টগুলো একটু হিট প্রডিউস হয়, রাইট? প্রতিদিন কমপক্ষে চেষ্টা করবেন 25 থেকে 30 মিনিট ব্যায়াম করার প্ল্যান, এটা কিন্তু আপনি রাখবেন। চেষ্টা করবেন অ্যাটলিস্ট 25 থেকে 30 মিনিট যেন ব্যায়াম করতে পারেন। মানে এর মধ্যে আমি, ইট ইজ ইনক্লুডেড the walking and running, these two are also included in this timing. যদি আপনি খুব ব্যস্ত মানুষ হন, আপনার ওই 30 মিনিটের মধ্যে, তার মধ্যে আপনি হাঁটা এবং ছোটা, এটাকে নিয়ে আপনি মোট 30টা মিনিট নিজের শরীরের জন্য
ব্যায়াম করার উদ্দেশ্যে ইনভেস্ট করুন। হোয়াট ইজ দ্য ওয়ার্ড? ইনভেস্ট। খরচা বলছি না আমি, ইনভেস্ট। এটা যেটা করবেন এর বিরাট রিটার্ন আপনি পাবেন, রাইট? প্রত্যেক দিন হয়তো কোনো দিন কোনো ব্যতিক্রম ঘটনা ঘটে গেল, আপনার শরীর খুব অসুস্থ বা কোনো কারণে কোনো অসুবিধা হয়ে গেল, চেষ্টা করবেন সেটাও যদি একটু টাইমটা ওই টাইমে যেখানে আপনি নর্মালি যে সকালের টাইমটা ব্যায়াম করতেন সেই টাইমটা ব্যস্ত হওয়ার কারণে যদি করে উঠতে না পারেন, সেক্ষেত্রে আপনি অন্য টাইমে করে নেবেন। সেটা হতে পারে সকালে না পারলে বিকেলে, বাট চেষ্টা করবেন করার। যদি না বিরাট বড় কোনো ঘটনা ঘটে যায়, বিরাট ব্যতিক্রম কিছু না ঘটে যায়, সেগুলো আলাদা ব্যাপার। আদারওয়াইজ আপনি কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে 25 থেকে 30 মিনিট নিজের শরীরকে উন্নত করার উদ্দেশ্যে নিয়মিত ব্যায়াম করা, রাইট? অ্যান্ড আই নিড এ প্রমিস ফ্রম অল অফ ইউ। যারা যারা ব্যায়াম করছেন না, যারা যারা এক্সারসাইজ করছেন না, প্লিজ ডু দ্যাট অ্যান্ড প্রমিস মি দ্যাট আই উইল ডু দিস। নিজের বাড়িতে যেটুকু আপনি জানেন, এরকম তো হতে পারে না আপনি কিছুই জানেন না, আপনি অনেক কিছু জানেন বা আপনি কিছুটা জানেন। তো আপনি যা জানেন আপনার মতো, যেগুলো যেগুলো আপনি জানেন, ডেইলি আপনাকে কিন্তু মাঠে যেতে না পারলেও বাড়িতে বা বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে, বাড়ির ভেতরে আপনি কিন্তু প্রতিদিন আপনি ব্যায়ামটা করবেন। যদি আপনার মনে প্রশ্ন আসে যে আমি হাঁটার জায়গা পাবো কি করে বাড়ির ভেতরে করলে, আপনি আপনার রুমের ভেতরে গোল করে হাঁটুন, রাইট? আপনার রুম যদি 10 বাই 10-এর একটা রুম হয়, সেখানেও কিন্তু আপনি গোল করে যদি ফাঁকা একটু কোনো স্পেস পান, খালি ঘর পান বা মালপত্র কম আছে সেরকম ঘর পান, সেখানেও আপনি একটু হেঁটে নিতে পারেন। বা বাড়ির ছাদে আরও বেশি জায়গা পাবেন, সেখানে আপনি করতে পারেন, উঠোনে করতে পারেন। যেখানে পারছেন, যদি আপনি বাইরে যেতে না পারছেন, মাঠে যেতে পারছেন না, বাড়ির রাস্তায় বেরোতে পারছেন না, সেক্ষেত্রে আমি বলছি। আর যারা বাইরে বেরোতে পারছেন তাদের তো কোনো অসুবিধাই নেই। তো প্রত্যেক দিন অন্তত 30 মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন। প্রথম জিনিস, নতুন বছরটাকে যদি আপনি সত্যি করে নতুন বছরকে আপনি রেসপেক্ট করতে চান, নতুন বছরে যদি সত্যি আপনার মধ্যে ভালো পরিবর্তন ঘটাতে চান, আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এটা করা সম্ভব, দ্বিতীয়ত হচ্ছে এইটা করার জন্যে যে যে কাজগুলো করার দরকার আছে সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। দুটো জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে আপনার মধ্যে পজিটিভ বেনিফিশিয়াল চেঞ্জ আনা সম্ভব, দিস ইজ নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে সেই চেঞ্জগুলো আনার জন্য যে কাজগুলো করার দরকার আছে সেগুলো আপনাকে করতে হবে, রাইট? এবং দ্বিতীয়ত আমি যেটা বলতে চাইবো যে আপনার নতুন বছরকে যদি আপনি ভালোভাবে এনজয় করতে চান, এই নতুন বছরে আপনি যদি নিজেকে নতুনভাবে আপনি যদি এক্সপ্লোর করতে চান, তাহলে আপনাকে এবার থেকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে উল্টো পাল্টা কোনো খাবার খাবেন না। এমন কোনো খাবার খাবেন না যেটা খাওয়াতে আপনার স্টমাকের যদি দুঃখ প্রকাশ করার ক্ষমতা থাকতো বা কান্নাকাটি করার ক্ষমতা থাকতো, সে কিন্তু খুব কাঁদতো সেই ধরনের খাবার সেখানে যাওয়ার কারণে। সেই রকম কোনো খাবার আপনি খাবেন না যে খাবার খাওয়ার ফলে আপনার জিভ তো হাসছে, আনন্দে লাফাচ্ছে, আপনার টাং, আপনার জিভ সে নাচছে, হাসছে, কিন্তু আপনার স্টমাক কাঁদছে, আপনার স্টমাক খুব কষ্ট পাচ্ছে। সেরকম কোনো খাবার খাবেন না। তাহলে সলিউশনটা কি? স্বাস্থ্যকর খাবার খান, রাইট? প্রচুর ফল খাওয়া, শাকসবজি খাওয়া, যেগুলো বীজ জাতীয় যে খাবার সেগুলো খান, রাইট? পূর্ণ শস্য যেগুলো বীজ জাতীয়, ছোলা বাদাম, এগুলো খাওয়া। নন ভেজ খাবার আস্তে আস্তে যতটা সম্ভব কম করে দেওয়া। ভেজ খাবার যেগুলো, ভেজিটেরিয়ান যেগুলো যে ডায়েটসগুলো আছে সেগুলোকে বেশি প্রেফারেন্স দেওয়া, রাইট? মানে আমি বলতে চাইছি এমন ধরনের খাবার যেটা সহজে ডাইজেস্ট হবে, সহজে সেটা ডাইজেস্ট হয়ে যাবে, সহজে হজম হয়ে যাবে খাবারটা, এবং আপনার শরীরের জন্য খুবই উপকারী। সেই খাবারটাকে যদি আপনি বেশি গুরুত্ব দেন, আপনার জন্য বেশি রিটার্ন কিন্তু সেই খাবারটা এনে দেবে। কিন্তু একটা কথা আছে না, অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। ঠিক একইভাবে সেই সকল টেস্টি খাবার, যেমন যেগুলো সব কিছু যা যা চকচক করে সেগুলো যেমন সোনা নয়, ঠিক একইভাবে যে সকল সকল সব খাবার মার্কেটে যেগুলো দেখতে পাবেন খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়া হয়, অ্যাভেলেবেল আছে ইজিলি,
পয়সা দিলে ইমিডিয়েটলি পেয়ে যাবেন এবং খুব টেস্টি। এই যে কারণগুলো যেগুলো আছে যার জন্য খুব বেশি বিক্রি হয়ে যায় আর মানুষ খুব তাড়াতাড়ি কিনে খেয়েও নেয়, সেই সকল টেস্টি খাবার যেগুলো সহজে পাওয়া যাচ্ছে, দামও হয়তো কম এবং প্রচুর টেস্টি, সেই সকল খাবার কিন্তু আপনার জন্য হেলথি নাও হতে পারে বা উপকারী নাও হতে পারে, উল্টে আপনার বড় বড় রোগ জ্বালা এবং মৃত্যুর কারণও হতে পারে। রাইট? একটু নেগেটিভ শব্দ ইউজ করলাম, কিছু মনে করবেন না, বাট দ্যাটস দ্য ট্রুথ। ইমিডিয়েট হয়তো হবে না, কিন্তু যদি কনস্ট্যান্ট এই হ্যাবিটটা গ্রো করে যায়, আলটিমেটলি কিন্তু ডাইরেক্টলি সে কিন্তু ওরকম একটা আনন্যাচুরাল ঘটনা ঘটিয়ে দেবে। ডেথ ইজ ন্যাচুরাল, বাট আনন্যাচুরাল ওয়েতে কিন্তু দেখবেন যে ইনসিডেন্টগুলো যেন ঘটতে চাইছে, যে ধরনের পরিস্থিতি তৈরি হবে আপনার জীবনে, সেটা কিন্তু একদমই আপনি একদমই মানে ভালোভাবে আপনি ব্যাপারটাকে মেনে নিতে পারবেন না, যে কেন আমার এটা হবে, এই বয়সে কেন এই রোগগুলো আসবে, কেন এগুলো হচ্ছে আমার। তার পেছনে কারণ হচ্ছে আপনি আপনার জিভকে স্যাটিসফাই করতে চেয়েছিলেন হয়তো। সো প্লিজ স্টপ দিস। সিম্পল সলিউশন হচ্ছে যে স্বাস্থ্যকর খাবার খান। রাইট? টেস্টি খাবারকে এবার থেকে বলে দিন টাটা, হেলথি খাবারকে বলুন ওয়েলকাম, এবং হেলথি খাবারের মধ্যে যদি টেস্ট খুঁজে পান ভালো, না পেলেও ভালো। কেননা আপনার মেন প্রায়োরিটি শুড নট বি টেস্ট, মেন প্রায়োরিটি শুড বি কোয়ালিটি। রাইট? এভরিওয়ান টাইপ কিউ ইন দ্য চ্যাট বক্স। কিউ মানে কোয়ালিটি, কোয়ালিটির খাবার, টেস্টি নয়, কোয়ালিটি খাবার। হয়তো কোনো একটা খাবার যেটা লো কোয়ালিটি বা আপনার শরীরের জন্য ক্ষতিকারক, সেই খাবারের মধ্যে প্রচুর টেস্ট দিয়ে সেটা আপনাকে দেওয়া হলো, যে খাবারটা খাওয়াতে আপনার শরীরে উল্টে ক্ষতি হয়ে গেল। আপনি খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নিলেন বা প্রচুর খেয়ে নিলেন, আপনি টেস্ট আছে ভেবে আপনি ভাবলেন আপনার হেলথের জন্য খুব উপকারী। একদমই না, একদমই না। টেস্ট আছে মানে যে উপকারী হবে তার কোনো মানে নেই। যেগুলো কোয়ালিটির খাবার সেগুলো আপনি খাবেন, তাতে টেস্ট থাকুক আর না থাকুক। রাইট? এমন এমন খাবার খাবেন যেগুলো সহজে ডাইজেস্ট হবে এবং প্রচুর পুষ্টি পাবেন, আপনার শরীরের জন্য খুব ভালো। আপনি কল্পনা করবেন যে কি ধরনের খাবার আমি আমার স্টমাককে দিলে সে আনন্দে হাসবে, সে আমাকে ব্লেসিং দেবে, আমার স্টমাক আমাকে ব্লেসিং দেবে, আমার স্টমাক আমাকে থ্যাংক ইউ বলবে। রাইট? আপনার স্টমাক আপনার জন্য প্রচুর পরিশ্রম করছে, আপনি কি এইটুকু করতে পারেন না? প্লিজ প্রমিস মি যে আজকের পর থেকে আপনি আপনার স্টমাককে আর কখনো কাঁদাবেন না। জাস্ট আই পি পি ফর প্রমিস। অন্তত চেষ্টা করবেন না কাঁদানোর, অন্তত চেষ্টা করবেন। হতে হতে পারে এমন ব্যতিক্রম ঘটনা ঘটে গেল যেখানে কোনো জায়গায় কোনো খাবার অ্যাভেলেবেল নেই, না খেতে পেলে হয়তো মারা যেতে হবে, তখন হয়তো বাধ্য হয়ে আপনি একটু অন্যরকম খাবার খেয়ে নিলেন, সেগুলো ব্যতিক্রম ঘটনা। কোনো জায়গায় খাবার যদি না থাকে একদমই, যদিও সেটা আপনার জীবনে হওয়ার চান্স খুবই কম, খুব ব্যতিক্রম ঘটনা, যদি সেরকম ঘটে আলাদা ব্যাপার। আদারওয়াইজ আপনি কখনো চেষ্টা করবেন না যে এমন কোনো খাবার আপনার শরীরে দিতে যাতে আপনার স্টমাক দুঃখ পাবে, কষ্ট পাবে, কাঁদবে, এরকম কিছু করবেন না আপনি। উল্টে এমন এমন খাবার দেবেন যেগুলোতে আপনি নিজে কনফিডেন্ট থাকবেন যে এটা খাওয়াতে আমার স্টমাক আমাকে ব্লেসিং দেবে, আমাকে আমাকে থ্যাংক ইউ বলবে, খুব আনন্দ পাবে। সো স্বাস্থ্যকর খাবার খাওয়া আজকে থেকে শুরু করে দিন। রাইট? দিস ইজ অ্যানাদার ইনস্ট্রাকশন। এবং তারপরে আমি যেটা বলতে চাইবো আপনাকে, যে অনেকে এই ভুলটা করে যে সঠিক পরিমাণে জল খায় না। প্রতিদিন জল পান করুন, সঠিক পরিমাণে জল না পান করলে কি হবে, ডিহাইড্রেশন হয়ে যাবে বডিতে, বডিতে ডিহাইড্রেশন হয়ে যাবে। সঠিক পরিমাণে জল প্রতিদিন পান করুন, আপনার জন্য যেটা সঠিক আপনি ফিল করছেন, আপনার বডি ওয়েট, আপনার হাইট, আপনার আপনার এজ, সব কিছু কনসিডার করে। যদি আপনার কোনো মেডিকেল কোনো রেস্ট্রিকশন থাকে, ফর এক্সাম্পল কিডনির হয়তো কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনার জন্য যেটা সঠিক পরিমাণ সেটাকে আপনি মেনটেন করবেন। আপনার যদি বডিতে কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে একটা হেলথি অ্যাডাল্ট পার্সনের যেরকম ডেইলি জল খাওয়া উচিত যে পরিমাণে, সেরকম মোটামুটি 8 গ্লাস 10 গ্লাস, যেটা আপনার জন্য আইডিয়াল হচ্ছে। যদি 300 ml এর একটা গ্লাস হয়, 8 থেকে 10 গ্লাস বা প্রয়োজনে 11 গ্লাস, আপনার যেটা আপনার জন্য সঠিক পরিমাণ হচ্ছে, সেই সঠিক পরিমাণ জল প্রতিদিন পান করুন। দিস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। রাইট? এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাইবো,
যদি আপনি সত্যি করে এই নতুন বছরটাকে সুন্দরভাবে আহ, উপভোগ করতে চান এবং জীবনটাকে সুন্দর করে তুলতে চান নতুন এই বছরে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকদিন পর্যাপ্ত ঘুম। এটা অনেকেই ভুলে যায়, রাইট? এখন টেকনোলজির যুগ, আধুনিক যুগে প্রযুক্তিবিদ্যা এমন জায়গায় চলে গেছে যেখানে একজন বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিও সেও বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়ে সে বিনা কারণে স্ক্রিনের সামনে লেট নাইট পর্যন্ত চোখের পাতা বড় বড় করে খুলে পড়ে থাকছে। এবং আমি এটুকু দায়িত্ব নিয়েই বলতে পারি, 100 জনের মধ্যে 99 জনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে অত লেট নাইট পর্যন্ত যে আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে এত কষ্ট সহ্য করলেন, আলটিমেটলি কি পেলেন, বেশিরভাগ লোকই তারা যেটা পেয়েছে সেটা ঠিক তারা বলে বোঝাতে পারবে না। মানে এক কথায় তারা সেরকম কিছু পাননি। তারা আলটিমেটলি যেটা পায় সেটা হচ্ছে একটা, বলতে পারেন, চঞ্চল মনের অবস্থা। এটা এটা তারা অ্যাচিভ করতে পারে এবং তারা ফিল করে যে যেন আরো কিছু করা বাকি রয়ে গেল, যেন আরো কয়েকটা ভিডিও দেখলে ভালো হতো, আরো কয়েকটা রিলস দেখলে ভালো হতো, আরো কয়েকটা এই করলে ভালো হতো, ওই করলে ভালো হতো। মানে ইনকমপ্লিট একটা বলতে পারেন স্টেট, যে যেন সবকিছু দেখা হলো না এখনো পর্যন্ত। এবং আরেকটা জিনিস হচ্ছে তারা ফিল করে যে সেরকম কিছু লাভ হয়নি, মানে প্রফিট কিন্তু তাদের কিছু হয়নি, উল্টে ক্ষতি হয়েছে, সেটা তারা নিজেরাও ফিল করতে পারে, কারণ শোয়ার আগে প্রচন্ড টায়ার্ড হয়ে যায় তারা, যে কারণে সকালবেলা দেরি করে ওঠে, রাত করে দেরি করে শুচ্ছে, চোখের সামনে ডিজিটাল স্ক্রিন, সেই সমস্ত স্ক্রিনের আলো, ব্লু লাইট, সেসবে এক্সপোজড হয়ে বসে থাকছে, চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, এবং নিজের সাইকোলজিক্যাল যে স্টেট, সাইকোলজিক্যাল স্টেট, মনের যে অবস্থা, সেটার 12টা বাজিয়ে দিচ্ছে। যদি খুব এমার্জেন্সি কোনো ব্যাপার থাকে তাহলে আলাদা ব্যাপার, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে বাড়ির কারুর বা পরিচিত কারুর, সেই জন্য আপনি একটু মোবাইলটা খুললেন, বা কোনো খুব এমার্জেন্সি লাইফ থ্রেটেনিং কোনো ব্যাপার হয়ে গেছে তখন আপনি স্ক্রিনটা খুললেন, কিছু করলেন, মোবাইলটা খুললেন, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন বেশিরভাগ মানুষ কি করছে। এগুলো এগুলো কিন্তু তাদের কারণ নয়, রাত্রেবেলায় স্ক্রিনের সামনে তাকিয়ে থাকার পেছনে এগুলো কারণ নয়, মানে সেরকম ব্যতিক্রম এমার্জেন্সি জরুরি কোনো কারণ তা কিন্তু নয়, রাইট? ডু ইউ অল এগ্রি উইথ মি? জাস্ট টাইপ এ ফর এগ্রি যদি মনে করেন আমি ঠিক বলছি। লেট নাইট পর্যন্ত তাকিয়ে আছে, কিছুই না, যেটা দেখছে তাতে কোনো লাভই নেই। এবং তারপর শোয়ার আগে সে যদি একটু চিন্তাশীল ব্যক্তি হয়, সে আবার ভাবে অনেকটা টাইম কিন্তু ফালতু নষ্ট করে ফেললাম, অনেক আগে শুয়ে পড়লে ভালো হতো, কাল থেকে কিন্তু আর করবো না, আজকেই লাস্ট, একদম প্রমিস কাল থেকে করবো না। তো দেখা গেল রাত 1টার সময় সে শপথ করলো নিজেকে মনে মনে, কাউকে বলে না শপথটা, মনে মনে শপথ করলো যে আজকেই লাস্ট, কাল থেকে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বো। পরের দিন যখন হুঁশ এলো যে আজকেও তো অনেকটা রাত হয়ে যাচ্ছে, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছে হয়তো রাত 2টো বেজে গেছে। মানে আগের দিনের থেকে পরের দিন আরো 1 ঘন্টা বেশি প্রায়। এরকম ঘটনা আপনি কিন্তু দেখবেন ঘটতে পারে। এবার সেটার সমাধান কি? সমাধান হচ্ছে আপনি বিপদ যেটা হতে পারে সেটাকে নিয়ে একটু ভেবে নেবেন পারলে, যে যদি এটা কনস্ট্যান্ট চলতে থাকে, আপনার কিন্তু চোখ শুধু নষ্ট হবে তা নয়, আপনার ব্রেনও নষ্ট হয়ে যাবে। আর যদি কারো ব্রেন ডিস্টার্ব হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, তাহলে যদি চোখ ভালোও থাকে তাতেও কোনো লাভ নেই, রাইট? যে ব্যক্তি ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে, তার যদি চোখ ভালো আছে, তাতেও কিন্তু সে সেই চোখ দিয়ে সঠিক দৃষ্টিভঙ্গির সাথে কিছু দেখতেও পাবে না, কোনোভাবে উপভোগ করতে পারবে না জীবনটাকে। ব্রেন ঠিক থাকা খুব ইম্পর্ট্যান্ট। আর ব্রেন ডিস্টার্ব হয়ে যায় যখন কোনো ব্যক্তি লেট নাইট পর্যন্ত অযথা জেগে আছে। রাত্রেবেলায় চিত্ত বিনোদনটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণের মধ্যে পড়ে না, বারবার আমি বলছি। আপনার এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, লেট নাইট পর্যন্ত জেগে থেকে করা, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে পড়ে না। ব্যতিক্রম কোনো একটা দিন হলো সেটা আলাদা ব্যাপার, আপনি রাত করে বাড়ি ফিরলেন সেই জন্য রাত জেগে অনেকটা সময় রাত্রেবেলা জেগে থাকতে হলো, বা রাত্রেবেলায় কোনো কোথাও আপনাকে যেতে হবে,
বা কোনো এমার্জেন্সি ঘটনা, সেগুলো ব্যতিক্রম। কিন্তু নর্মালি কীরকম ব্যাপার হয়ে গেছে যে সারাদিন কাজকর্ম করে এসে একটু ফ্রেশ হলাম, দিয়ে তারপরে আবার অনেক রাত করে খেয়ে নেয়, রাইট? রাত্রেবেলায় স্টমাক ভর্তি করে এক পেট খাবার দিয়ে তারপরে জেগে থেকে খাবারটাকে একদিকে সার্ভ করছে সোশ্যাল মিডিয়া বা স্ক্রিনের সামনে সে আহ, সে সেই সমস্ত জিনিসগুলোকে সার্ভ করছে, দেখছে, ইন্টারনেট সার্ভ করছে, এবং আশা করছে হয়তো যে কিছুক্ষণ বাদেই শোবো, খাবারটা খেলাম তো, খাবারটা হজম হোক, এরকম এক্সপেকটেশন অনেকে থাকে যে রাত্রেবেলায় খাবার খেয়ে ওই কম্পিউটার বা মোবাইল সার্ভ করতে করতে খাবারটাকে হজম করাবে, দিয়ে ঘুমোবে। এগুলো সবই হচ্ছে বিকৃত চিন্তাভাবনা। যদি আপনি নতুন বছরে নিজেকে ভালো রাখতে চান এবং আপনি চান যে আপনার আশপাশে যারা আপনার পরিবারের মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার আছে, তারাও যাতে আপনার দ্বারা পজিটিভলি প্রভাবিত হন, আপনার দ্বারা কিছু, আপনার কাছ থেকে কিছু শিখতে পারেন, আপনার আচরণ থেকে। আপনার মুখে আপনি কিছু বলে হয়তো বাড়ির লোককে শেখাতে খুব একটা হয়তো পারবেন না, কিন্তু বাড়ির লোককে আপনি কিভাবে শেখাতে পারবেন? আপনার নিজের আচরণ দিয়ে। তারা যেন বুঝতে পারে যে আপনি পরিবর্তন হয়েছে আপনার মধ্যে, পজিটিভ চেঞ্জ অবশ্যই সেটা। এবং সেটা তখনই হবে যখন আপনি নিজে কিছু নীতি, কিছু আদর্শ মেনে চলবেন প্রতিদিন। প্রতিদিন আপনাকে সেটা মেনে চলতে হবে, যতই যাই কাজ থাকুক না কেন, ব্যতিক্রম ঘটনা ছাড়া চুপচাপ আপনি ঠিক টাইমে আপনি মোবাইল পুরো বন্ধ করে দেবেন, স্ক্রিন থেকে পুরো সাইড হয়ে যাবেন, দিয়ে আপনি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। পর্যাপ্ত ঘুম খুব প্রয়োজন, অন্তত 7 থেকে 9 ঘন্টা। এটা পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করছে, সেই ব্যক্তির কি বয়স বা তার কি অবস্থা। ফর এক্সাম্পল, বাচ্চাদের ক্ষেত্রে ঘুমটা একটু বেশি লাগতে পারে, যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য একটু ঘুমটা বেশি লাগতে পারে, যারা বয়স্ক ব্যক্তি, অনেক বয়স্ক মানুষ যারা, তাদের জন্য ঘুমের সময়টা একটু বেশি লাগতে পারে, তারা একটু বেশিক্ষণ ঘুমাবেন। যাদের বয়স কম, যারা ইয়াং, তারা মোটামুটি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা তাদের নিড মতো তারা কিন্তু ঘুমাবেন। তো এক কথায় আমি বলতে চাইছি যে পর্যাপ্ত ঘুম, দিস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যদি আপনার ঘুম ঠিক হয়, আপনার মস্তিষ্ক ঠিক থাকবে। আপনার মস্তিষ্ক ঠিক থাকলে আপনার মুড ভালো থাকবে। আপনার মাথায় যদি কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনা বেশি না আসে, মন যদি শান্ত থাকে, আপনি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন। পেশাগত বলুন বা আপনার অন্যান্য যা যা কাজ আছে, সেই সকল কাজ আপনি ঠিক করে করতে পারবেন, রাইট? প্রতিদিন ওই জন্য ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন হচ্ছে পর্যাপ্ত ঘুম, রাইট? আই ওয়ান্ট অলসো আ প্রমিস ফ্রম ইউ। প্রত্যেকে আমাকে প্রমিস করুন যে প্রতিদিন সঠিক সময় শুয়ে পড়বেন, এবং সঠিক সময় শুয়ে পড়লে তার উপহার স্বরূপ আপনি যে জিনিসটা পাবেন, পরের দিন সকালে সঠিক সময় ঘুম থেকে উঠতে পারবেন। এই নয় যে আপনাকে লড়াই করতে হবে, এই নয় যে আপনাকে কাউকে ধাক্কা দিয়ে বলপূর্বক আপনাকে ঘুম থেকে ওঠাতে হবে, সেরকম নয়। আপনি নিজেই দেখবেন ঠিকঠাক ভাবে উঠতে পারছেন ন্যাচারালি, বিনা আহ, বিনা ক্লান্তিতে, কোনো ক্লান্তি অনুভব না করে দেখবেন আপনি ইজিলি উঠতে পারছেন, কারণ আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন রাত্রেবেলায়। তো যদি আপনি নিজেকে ভালোবাসেন, নিজেকে শ্রদ্ধা করেন, যদি আপনার যে অর্গানগুলো আছে বডিতে তাদেরকে যদি আপনি শ্রদ্ধা করেন, যদি তাদের জন্য একটুও কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা হয় আপনার, সেইটা আপনি আপনার আচরণের দ্বারা সেই কাজটা করুন। আর সেই আচরণটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, রাইট? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই যে গ্যাজেটটা আছে, বিশেষ করে এখনকার দিনে মডার্ন মডার্ন এজে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেগুলো আছে, তারা আপনার সকল যে রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু লেট নাইট হওয়ার আগেই সেগুলো মিটিয়ে দিতে পারে। যা যা ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো অত রাত পর্যন্ত জেগে না থেকে তার আগেও আপনি করে নিতে পারবেন। সেই ক্ষমতা আপনার এই ডিভাইসের, গ্যাজেটের আছে। এদেরকে সঠিকভাবে ইউজ করুন। এদের দ্বারা ইউজড হয়ে লাভ নেই, এদেরকে ইউজ করতে হবে, রাইট? ডোন্ট বি, ডোন্ট গেট ইউজড বাই দিস ডিভাইস। ডোন্ট গেট ইউজড বাই দিস ডিভাইস, ইউজ দিস ডিভাইসেস। আপনাকে এই ডিভাইসগুলোকে ব্যবহার করতে হবে।
এই ডিভাইসগুলো যেন আপনাকে ব্যবহার করে ফেলছে। এটা কিন্তু বিরাট বড় একটা বিপদের লক্ষণ আগামী জেনারেশনের জন্য, আপনার জন্য তো অবশ্যই, এবং আগামী জেনারেশনের জন্য। ডিভাইসের কিন্তু ইমোশন নেই, অন্তত বর্তমান এই সময় যখন আমি এই কথাটা বলছি আপনাকে। আগামী 100 বছর বাদে কি হবে সেটা আমি এখন বুঝতে পারছি না, কিন্তু বর্তমান সময় ডিভাইস বা যে গ্যাজেটসগুলো আছে তাদের কিন্তু ইমোশন নেই। আপনার ইমোশন আছে, আবেগ আছে, আপনার ডিভাইসের নেই। আপনি ডিভাইসটার মালিক, তাই ডিভাইসটা আপনার ক্ষতি করবে না, এরকম নয়। আপনি যদি ডিভাইসটাকে উল্টোপাল্টাভাবে ইউজ করেন, উল্টোপাল্টা টাইমে ইউজ করেন, উল্টোপাল্টা উদ্দেশ্যে ইউজ করেন, সেই ডিভাইসটা কিন্তু আপনারই ক্ষতি করে দেবে। সেই জন্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা নিয়ে আমি বলার চেষ্টা করলাম, যে লেট নাইট পর্যন্ত জেগে থাকার পেছনে মেন কারণ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে 80%-এর বেশি মানুষের ক্ষেত্রে লেট নাইট পর্যন্ত জেগে থাকার পেছনে কারণ হচ্ছে এই মডার্ন ডিভাইসগুলো, মডার্ন ডিভাইসগুলো। তো সেই ডিভাইসগুলোকে সঠিক টাইমে ইউজ করুন, এবং সঠিক মেন্টালিটিতে সঠিক উদ্দেশ্যে ইউজ করুন, এবং পর্যাপ্ত ঘুম, রাইট, প্রতিদিন। এবং তারপরে আমি যে জিনিসটা বলতে চাইবো, এটা তাদের জন্য যারা এই ধরনের অভ্যাস যাদের আছে, তাদেরকে আমি সজাগ করে দিতে চাইবো। আজকে থেকে, এই মুহূর্ত থেকে অ্যালার্ট হয়ে যান, যে যদি আপনার এরকম কোনো হ্যাবিট থাকে, যেমন ড্রিঙ্কস করা, মদ্যপান করা, বা স্মোকিং বা ধূমপান করা যদি থাকে, ইমিডিয়েটলি ত্যাগ করে দিন আজকে থেকেই। যদি এইগুলো ত্যাগ করতে না পারেন, আপনি দুটো একসাথে পাবেন না, যে শান্তিতে সুস্থভাবে আনন্দের সাথে বেঁচেও থাকবো আবার এগুলো চালাবো, দুটো একসাথে কিন্তু হতে পারে না। কখনো আশা করবেন না ইমিডিয়েটলি ক্ষতি হচ্ছে না বলে আগামী দিনে হবে না। আগামী দিনে আপনার ক্ষতি হওয়াটা ততটাই নিশ্চিত যতটা নিশ্চিত প্রত্যেকদিন সকালবেলায় পূর্ব দিকে সূর্য উদয় হওয়াটা, রাইট? যদি মদ্যপান, ধূমপান এরকম ধরনের কোনো অভ্যাস থাকে, ত্যাগ করে দিন, সময় থাকতে শুধরে যান। নাহলে সময় যখন আপনাকে শুধরাবে, তখন কি হবে? খুব কষ্ট হবে, রাইট? সময় থাকতে শুধরে যান, না হলে সময় যখন আপনাকে শুধরাবে তখন খুব কষ্ট হবে। মদ্যপান ও ধূমপান এই দুটোই বিশেষ করে, বা অন্যান্য যদি কারোর আরো গুণী কোনো মানুষ থাকেন যার আরো উন্নত মানের নেশা করার অভ্যাস আছে বা ট্যালেন্ট আছে, সেই সকল ব্যক্তিদের জন্য আমি বলবো যে তারা ইমিডিয়েটলি ওই ধরনের কাজকর্ম করা বন্ধ করে দিন। যে কোনো রকমের নেশা করা বন্ধ করে দিন, আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক পরিণাম কিন্তু ডেকে আনবে। আর এত রকম ধরনের ক্ষতি হবে, যেটাকে আপনি একটু ঠান্ডা মাথায় যদি মিনিট 10 চুপচাপ ভাবেন, আপনার হাতে ওই নেশার দ্রব্যটা নিতেই হাত কাঁপবে। ঠিক আছে, শুধু হেলথের ক্ষতি তো নয়, আরো অনেক দিকে অনেক রকম ক্ষতি হয়ে যাবে আপনার। তো এক কথায় আমি এটাই বলবো, যে যদি কোনো রকম কোনো অভ্যাস থাকে, মদ্যপান বা ধূমপান বা অন্যান্য কোনো নেশা, ইমিডিয়েটলি পরিহার করুন, ইমিডিয়েটলি ত্যাগ করুন, রাইট? এবং যদি আপনার প্রয়োজন পড়ে, যদি শরীরে কোনো রকম কোনো এমার্জেন্সি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো রকম কোনো বিপদ হয়েছে, এমার্জেন্সি পরিস্থিতি হয়েছে, সেক্ষেত্রে প্রয়োজনে অবশ্যই চিকিৎসা এবং শরীরের যে ডায়াগনোসিস পরীক্ষা রীতিমতো সেগুলো করান। যদি প্রয়োজন ফিল করেন, যখনই প্রয়োজন অনুভব করছেন, ফিল করছেন, অবশ্যই চিকিৎসা করান এবং প্রয়োজনীয় পরীক্ষা করান। প্রয়োজনে ডাক্তারের কাছে শারীরিক চিকিৎসা এবং যে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষাগুলো আছে সেগুলো করান, যদি আপনার করানোর ইচ্ছা থাকে করাতে পারেন, রাইট? চুপচাপ বসে থাকবেন না, যে আমার এখানটাতে এই জায়গাটা ফুলে উঠছে, আমি চুপচাপ বসে থাকবো না। ডোন্ট ডু দ্যাট। আমার এই জায়গাটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আমি চুপচাপ বসে থাকবো। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, না না আমি চুপচাপ বসে থাকবো, এমনি এমনি ঠিক হয়ে যাবে, এমনি এমনি নয়। আপনার যদি প্রয়োজন পড়ে, যখনই প্রয়োজন অনুভব করছেন, অলওয়েজ গো টু দ্য ডক্টর, রাইট? এবং যা যা ফিজিক্যাল এক্সামিনেশন করানোর দরকার আছে, যা যা প্যাথোলজিক্যাল টেস্ট করানোর দরকার আছে, ডু দিস, ডোন্ট ওয়ারি। যারা এই নিয়মগুলো মেনে চলবে তাদের ভয়ের কোনো কারণ নেই, যারা মেনে চলবে না তাদের ভয়, রাইট? অনেকে আবার ভাবে ডাক্তারের কাছে গেলেই আমার অসুবিধা হয়ে যাবে, অনেক ওষুধ লিখে দেবে, অনেক রোগ ধরা পড়বে। যদি থাকে ধরা পড়বে, আর ধরা পড়লে ভালো, তো খারাপ তো নয়। আপনি জেনে গেলেন এবং তার ব্যবস্থা নেবেন এবং দেখবেন আস্তে আস্তে উন্নত হচ্ছেন। কিন্তু না গেলে, প্রয়োজন আছে যাওয়ার কিন্তু গেল না, না গিয়ে ঘরে বসে আছে, সে সে বলছে না আমি যাব না, বিপদ সেখানে, রাইট? তো মোটামুটি হেলথের দিক থেকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন
এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমি বলতে চাইবো যে নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নিজের বডিকে প্রতিদিন এক্সামিনেশন করবেন। এটা আপনার ডাক্তার ডেলি করে দিতে পারবে না, বা আপনার বন্ধু বান্ধব, বাড়ির লোকজন, তারাও হয়তো করতে পারবে না। আপনি নিজেকে পরীক্ষা করুন, নিজের শরীরের প্রত্যেকটা পার্টকে নিয়মিত যথাযথভাবে দেখুন, কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, আপনার যেন জানা থাকে। এবং নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রত্যেক দিন। প্রত্যেক দিন আপনার বডি যেন ফ্রেশ থাকে, রাইট? নিয়মিত স্নান করা এবং বডিকে ফ্রেশ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা। জামাটা ছেঁড়া হোক তাতে অসুবিধা নেই, কিন্তু নোংরা যেন না হয়। যেন, কি বলবো, যেন নোংরা, ময়লা এইসব যেন না থাকে। ছেঁড়া হলে অসুবিধা নেই, হয়তো একটু জায়গা ছিঁড়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনি সেলাই করেও পরলেও অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে আপনাকে। এবং নিজের শরীরকে পরীক্ষা করবেন, কোনো জায়গায় কোনো কাটা ছেঁড়া হয়ে আছে কিনা, কোনো জায়গায় কিছু ফুটে আছে কিনা, কোনো জায়গায় কোনো ইনফেকশন হচ্ছে কিনা। শরীরের প্রত্যেকটা আঙুল, পায়ের আঙুল, হাতের আঙুল, বডির প্রত্যেকটা পার্টস, কোনো জায়গায় কোনো ডিস্টারবেন্স হচ্ছে কিনা। নিজেকে একটু খেয়াল রাখা, নিজের নিজের একটু যত্ন রাখা, নিজেকে খেয়াল করা, প্রত্যেক দিন এটা চেষ্টা করবেন করার, রাইট? এবং আহ, খুব সাবধানে চেষ্টা করবেন চলাফেরা করার। সাবধানে চলাফেরা করা মানে আমি বলতে চাইছি যে বেশি প্যাশনেট হয়ে গিয়ে, আবেগী হয়ে গিয়ে কোনো রিস্ক নেওয়া, এমন ধরনের, ফর এক্সাম্পল মজা করতে গিয়ে বা এনজয় করতে গিয়ে সেই উদ্দেশ্যে প্রচুর স্পিডে গাড়ি চালাচ্ছেন, প্রচুর রিস্কি রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রচুর ডেঞ্জারাস ধরনের রিস্ক নিচ্ছেন, যেগুলোতে জীবনের একটা বড় ক্ষতি হতো, জীবনের ঝুঁকি যেগুলোতে আছে, সেরকম ধরনের কাজ করবেন না, ঠিক আছে? এমন কোনো কাজ থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করবেন না যেটাতে আপনার বড় রকম ধরনের বিপদ ঘটতে পারে, মানে ফিজিক্যাল লেভেলে। সেরকম ধরনের কোনো কাজ করার দরকার নেই। চেষ্টা করবেন সেখান থেকে নিজেকে মুক্ত রাখা, প্রোটেক্টেড রাখা বা দূরে রাখা। তো মোটামুটি ফিজিক্যাল লেভেলের এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। এবং এরপরে আমি বলতে চাইবো যে আপনি মানসিক স্বাস্থ্যের দিকটা কিন্তু ইকুয়ালি একইভাবে গুরুত্ব দেবেন। কারণ মেন্টাল হেলথ যদি কারো ডিস্টার্ব হয়ে যায়, তার শরীরেরও ডিস্টার্ব হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারোর যদি মাইন্ড ডিস্টার্ব থাকে, তার শরীর ডিস্টার্ব হবে একদম নিশ্চিত। বড় বড় রোগ ধরে যাবে। ইভেন বড় বড় রোগ ধরার পেছনে বহু বহু ব্যক্তিদের মেন কারণ হচ্ছে তার উল্টোপাল্টা চিন্তা ভাবনা, তার ভুল ধারণা, সব সময় ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়, রোগ জ্বালার ভয়। এই সব আতঙ্কে অনেকের বড় রোগ জ্বালা হয়, রাইট? সো প্লিজ বি অ্যাওয়্যার অফ দিস ট্রুথ, যে আপনার মনের স্বাস্থ্য কিন্তু, মেন্টাল হেলথ কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এবং তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, যেগুলো আমি বলছি, রাইট? প্রথমত আপনাকে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়, শরীরের দিকে আমি বলেছিলাম আপনাকে ডেলি ব্যায়াম করা। তো শরীরের যেমন একটা ব্যায়াম হয়, মনেরও একটা ব্যায়াম হয়, রাইট? সেই ব্যায়ামটা কি? সিম্পলি ধ্যান করা। মেডিটেশন নামে আপনি এই ব্যাপারটাকে হয়তো চিনতে পারেন। মেডিটেশন বা ধ্যান প্রত্যেক দিন করুন, রাইট? ধ্যান বা মেডিটেশন আপনাকে স্ট্রেস থেকে আপনাকে কিন্তু সুরক্ষিত রাখবে। স্ট্রেস, আপনার যদি বডিতে কোনো, আপনার মেন্টাল কোনো স্ট্রেস থাকে, সেই স্ট্রেস কিন্তু আপনার কমিয়ে দেবে ধ্যান বা মেডিটেশন। এবং সবসময় যে প্রেজেন্ট মোমেন্ট, বর্তমান মুহূর্ত, সেই বর্তমান মুহূর্তে মনোযোগ দেবেন। ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়ে গেছিল, এই দুটো জিনিসই কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে। বর্তমানটা পুরো আপনার কন্ট্রোলে। আর বর্তমানে যদি আপনি মনোযোগ দেন, আপনার কিন্তু ভবিষ্যৎটা কিন্তু ডিসিপ্লিন হয়ে যাবে, ভবিষ্যৎটা কিন্তু সুন্দর হয়ে যাবে। ভবিষ্যৎটা হচ্ছে আজকে যেটা আপনার ভবিষ্যৎ, আজকে যেটা আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে, কালকে আপনার সেই ভবিষ্যৎটা হয়ে যাবে বর্তমান, ঠিক কি না? যেটা আপনার আজকে মনে হচ্ছে ভবিষ্যৎ, সেই সময়টা কালকে কি হয়ে যাবে? আগামীকাল সেই সময়টা আপনার বর্তমান হয়ে যাবে। তার মানে যেটা আপনার বর্তমানে ভবিষ্যৎ মনে হচ্ছে, আগামী সময় সেটা যদি বর্তমান হয়ে যায়, তার মানে বর্তমানে আপনার যেটা
বর্তমান সময়ের যে মুহূর্তটা চলছে সেই মুহূর্তটাকে যদি আপনি সুন্দর করে তোলেন, তাহলে ওই বর্তমানটা তো আগামী দিনে পাস্ট হবে, রাইট? আপনার বর্তমানটা আগামী দিনে পাস্ট হবে। তাহলে আপনার অতীতটা কেমন থাকবে? ডেফিনেটলি ভালো থাকবে। আর ভবিষ্যৎটা নিয়ে যে আপনি ব্যস্ত হচ্ছেন, আপনার ভবিষ্যৎটা ঠিক সেরকমই হবে যেরকম আপনি আপনার বর্তমানটাকে করবেন। বর্তমানটাকে যদি আপনি সুন্দর করতে চান, তাহলে আপনাকে বর্তমানে মনোযোগ দিতে হবে, ফোকাস করতে হবে আপনাকে প্রেজেন্টে। যখনই আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন, মনোযোগ সহকারে জীবন কাটাবেন বর্তমানে, প্রেজেন্ট থেকে, ফোকাস থেকে, অনেক অনেক জিনিস যেগুলো আপনার করা উচিত না, সেগুলো যেগুলো আপনি করে ফেলছিলেন, সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সেগুলোকে অনুভব করতে পারবেন যে এইগুলো তো আমার করা উচিত না, তাও আমি করছি। তখন আপনি সেগুলো করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আর এই ধরনের যে রেকটিফিকেশনগুলো আপনি করার সুযোগ পাবেন, একটার পর একটা দেখবেন আপনি নিজেকে চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন বর্তমানে মনোযোগ দেওয়ার কারণে। আর সেই কারণেই আপনার ভবিষ্যৎটাও কিন্তু নিশ্চিতভাবে সুন্দর হবে, রাইট? ঠিক কি না? আপনার আপনার দেখবেন মেডিটেশন বা ধ্যান যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন বর্তমানে ফোকাস করতে পারছেন। এই ক্ষমতাটা আস্তে আস্তে তৈরি হবে। আর যখনই আপনার এই ক্ষমতাটা তৈরি হয়ে যাবে, বর্তমানে ফোকাস যখন আপনি করার ক্ষমতা তৈরি করে নিতে পারবেন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কি কি কারণে আপনার জীবনটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, এবং সেই জায়গাগুলোকে আপনি খুব সহজেই কারেক্ট করে নিতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। অটোমেটিক হবে না এটা। আপনাকে জানতে হবে যে প্রতিদিন আপনার মনের ব্যায়ামটাও করতে হবে। আর সেই মনের ব্যায়ামটা কি? ধ্যান বা মেডিটেশন আপনাকে প্রত্যেকদিন করতে হবে, রাইট? ইজ ইট ক্লিয়ার? জাস্ট টাইপ সি, সি ফর ক্লিয়ার, যদি বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। মনের স্বাস্থ্যের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। প্রত্যেক দিন ধ্যান বা মেডিটেশন যদি আপনি করেন, আপনি প্রেজেন্টে অর্থাৎ বর্তমান মুহূর্তে, বর্তমানে আপনি বাঁচা শিখে যাবেন। বেশি চিন্তা করতে হবে না, এই আমি এটা ভুল কথা বলে ফেলেছি, আমার তো এটা বলা উচিত না। ঠিক আছে, বলে ফেলেছেন, ভুল হয়ে গেছে, নিজেকে ক্ষমা করে দিন। কেউ যদি আপনাকে কিছু ভুল বলে দেয়, তাকে ক্ষমা করে দিন। আপনি তো সেটাকে নিয়ে ওই ওই ব্যাগটাকে নিয়ে, ওই বোঝাটাকে নিয়ে সারা জীবন তো চলা সম্ভব না, রাইট? যাকে নিয়ে আপনি এরকম ভাবছেন যে আমি তো একে এই ভুলটা বলে ফেলেছি, সে হয়তো ভুলে গেছে ওইসব, বা তার মনে আপনার জন্য হয়তো ভালোবাসাই আছে, রাইট? আপনি তাকে কিছু বলে ফেলেছেন ভুল, সে কিন্তু আপনাকে ভালোবাসে, তার মনে আপনার জন্য প্রচুর ভালোবাসা। আর আপনি ভাবছেন কি ভুলটা করলাম, যদি এরকম না বলতাম তাহলেই ভালো হতো। এখন যেটা আপনার জন্য ভালো সেটা হচ্ছে এবার থেকে আপনি নেক্সট যে আচরণ করবেন সেগুলো ঠিক করে নিন, তাহলেই হয়ে গেল। আর বর্তমান মুহূর্তে যখন আপনি বাঁচা শিখে যাবেন, তখন দেখবেন আপনার আচরণগুলো অন্যরকম হবে। অ্যাভারেজ মানুষদের মতো নয়। অ্যাভারেজ মানুষ মানে আমি তাদের বলতে চাইছি যারা অন্যদের দেখে দেখে জীবন কাটায়। মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা সেই সব লোকেদেরকে দেখে যারা আবার অন্যদেরকে দেখে, আর তারা একে অপরকে দেখে, সেই গ্রুপটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই, বলতে পারেন সেই নেগেটিভ মেন্টালিটির ক্যাটাগরির মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে তারা পড়ে, যে কারণে তারা বেসিক্যালি নেগেটিভই হয়। সেই জন্যে আপনাকে কিন্তু একটু অ্যাভারেজ মানুষদের থেকে নিজেকে আলাদা করতে হবে, নিজেকে একটু একটু বর্তমানে কিভাবে বাঁচতে হয় সেটা কিন্তু নিজেকে শেখাতে হবে। আপনি না শেখালে আপনাকে কে শেখাবে? আপনি যদি নিজেই নিজেকে না শেখাতে চান, নিজে নিজেকে ভালো না বাঁচতে চান, তাহলে আপনি অন্যকে কি করে ভালোবাসবেন আপনি বলুন, রাইট? নিজেকে ভালো যে বাঁচতে পারে সে অন্যকেও ভালোবাসতে পারবে। খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং তার সঙ্গে ভালোবাসার কথার সঙ্গে মনে পড়ে যাচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট বিষয়, যে যারা আপনার প্রিয়জন, যাদেরকে আপনি ভালোবাসেন, যারা আপনার প্রিয়জন, তাদের সাথে সময় কাটান, তাদেরকে একটু সময় দিন। হতে পারে আপনি খুব ব্যস্ত মানুষ, প্রচুর প্রচুর টাইম দিতে হয় আপনার পেশাগত কাজকর্মের জন্য, যাওয়া আসা, অফিসের কাজ, ব্যবসার কাজ। ঠিক আছে, আমি রেসপেক্ট করছি, সব কিছু ইম্পর্টেন্ট আপনার কাছে,
কিন্তু আপনার যারা পরিবারের মেম্বার তারাও ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট, লাইক ইউর বিজনেস অর ইউর জব। সেই জন্যে প্রয়োজন হচ্ছে আপনার প্রত্যেকদিন অন্তত 10 মিনিট হলেও বা 15 মিনিট হলেও যারা আপনার প্রিয়জন তাদের সাথে টাইম স্পেন্ড করুন। হতে পারে সেটা ফোনে, হতে পারে সেটা তারা দূরে থাকলে ফোনে বা ভিডিও কলিংয়ের মাধ্যমে। যদি তারা আপনার কাছাকাছি থাকে তাদের সাথে দেখা করে, বা বাড়ির যারা মেম্বার তাদের সঙ্গে একটু কাছাকাছি বসে তাদের সাথে কথা বলা, তাদের কিছু কথা শোনা, এবং সেই টাইমটা ওইসবের জন্যই রাখা। ফর এক্সাম্পল, 15 মিনিট টাইম শুধুমাত্র আপনি সেই ব্যক্তির উপরে মেডিটেট করবেন, সেই ব্যক্তির উপরে আপনি মনোসংযোগ তৈরি করবেন, তার কথা মন দিয়ে শুনবেন, বা সেই মুহূর্তটাকে এনজয় করবেন আপনি। হতে পারে টাইমটা আপনার কাছে খুব কম, 15 মিনিট, বা শুনতে হয়তো কম লাগছে, কিন্তু সেই ব্যক্তির কাছে এটা বিরাট ব্যাপার। যদি প্রত্যেক দিন আপনি 15 মিনিট করে টাইম দেন, 10 মিনিট করে টাইম দেন আপনার প্রিয়জনের সাথে, যদি এই অল্প সময় আপনি কাটান, যারা আপনার বন্ধু আছে, ফ্রেন্ডস আছে, যদি কোনো ভালো বন্ধু থাকে আপনার জীবনে, যদি তাদের সাথে কাটান 10 মিনিট বা 15 মিনিট টাইমটাও কাটান প্রত্যেক দিন, যেহেতু আপনি এটা করছেন, এটা বিরাট ব্যাপার, রাইট? হয়তো 6 মাসে গিয়ে আপনি 2 দিন জনের টাইম কাটিয়ে এলেন, সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিদিন 10 মিনিট করে টাইম দেওয়া বা 15 মিনিট করে টাইম দেওয়া, যে কোনো টাইম। এটা কেন বলছি? কারণ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ হচ্ছে একটা সোশ্যাল অ্যানিমাল, রাইট? আনসোশ্যাল নয়, সোশ্যাল অ্যানিমাল। আমরা সামাজিক প্রাণী। এবার সেখানে খুব ইম্পর্টেন্ট যে যারা আপনার প্রিয়, যারা প্রিয় মানুষ, তাদের সঙ্গে একটু সময় কাটানো, একটু হাসি ঠাট্টা করা, গল্প করা খুব ইম্পর্ট্যান্ট, রাইট? অনেকে ব্যস্ত হয়ে যায় কাজকর্ম, পেশাগত কারণে, ভাবে যে শুধু ইনকামই করে যাই, বাড়ির লোককে দরকার নেই বা বন্ধু বান্ধবকে দরকার নেই। আছে, দরকার আছে। আপনার আপনার নিজের মেন্টাল হেলথ ঠিক থাকবে না যদি আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় না কাটান না। একটা টাইমে আপনি ফিল করতে পারবেন আপনার কিন্তু নিজের ব্রেনের কন্ডিশনে ঠিক থাকবে না। এতটাই ইম্পর্ট্যান্ট, রাইট? প্রত্যেক দিন আপনার এই জন্য ইনস্ট্রাকশন হচ্ছে, যদি আপনি নতুন বছরটাকে সুন্দর করতে চান, প্র্যাকটিস করে দেখুন। এই নতুন বছরে দেখবেন আপনার জীবনে নতুন অনুভূতি তৈরি হবে, এবং আপনার রিলেশনশিপ বা সম্পর্ক যেটা আছে সেটা যেন নতুন একটা রূপ নিতে পারে। প্রতিদিন যদি আপনি আপনার প্রিয়জনের সাথে অন্তত 10 থেকে 15 মিনিট টাইম আপনি কাটান, এবং আপনার রিলেশনশিপ আরো স্ট্রং হবে, আর আপনার মানসিক স্বাস্থ্যের প্রচুর উন্নতি হবে, রাইট? ক্যান ইউ ডু দিস? জাস্ট টাইপ ইয়েস, যদি আপনি এইটুকু অন্তত করতে পারেন আপনার প্রিয়জনদের জন্য, যাদেরকে আপনি বলছেন যে আপনি ভালোবাসেন, বা যাদের জন্য হয়তো আপনি বলতে পারেন যে তোমার জন্যই তো এত ছুটছি, এত করছি, আমি কি আমার জন্য করছি? তা যার জন্য করছেন তাকে একটু সময় দিন, সে ব্যক্তি যেই হোক না কেন। ডেইলি টাইম দিন, এবং দেখবেন আপনার মন কত শান্ত হয়ে যাবে। আপনি দেখবেন রিলেশনশিপ আপনার কত দিনের দিন স্ট্রং হচ্ছে। 100টা ব্যক্তির সঙ্গে খুচখাচে রিলেশনশিপের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যক্তির সঙ্গে প্রচন্ড স্ট্রং রিলেশনশিপ। এতটা পাওয়ার একটা স্ট্রং রিলেশনশিপের। বাকি অন্যদের সাথে আপনার যা বন্ধু বান্ধব, যা আপনার প্রিয়জন যারা আছেন তাদের সাথে কথা বলছেন, সময় দিচ্ছেন, ভেরি গুড। কিন্তু আপনার যারা আপনার খুব প্রিয় কাছের মানুষ, যাদেরকে আপনি ভালোবাসেন বলে অনুভব করেন, তাদেরকে সময় দিন প্রতিদিন, অন্তত 10 মিনিট হলেও টাইম দিন। আর এটা পসিবল, রাইট? এবং যদি আপনি, আমার যেটা বিশ্বাস, যে যদি এই নতুন বছরটাকে সুন্দর করতে চান, যদি আমি যেটা বলতে চাইছি আপনি মাথায় ঢুকিয়ে নেন এবং একটু বোঝার চেষ্টা করেন, সেই মতো চলেন, আপনি যখন সেই বিষয়গুলোকে এক্সপ্লোর করবেন, তখন আপনার মনে হবে যে হ্যাঁ, কথাটা একদম সঠিক। আর সেই কথাটা হলো যে নতুন নতুন জিনিস শিখুন, খুব ইম্পর্ট্যান্ট। নতুন নতুন জিনিস শেখা, ফর এক্সাম্পল নতুন একটা কোনো বাদ্যযন্ত্র শেখা, নতুন একটা কোনো সিস্টেম শেখা, নতুন একটা কোনো ভাষা শেখা, নতুন একটা কোনো দক্ষতা বা স্কিল
শেখা, নতুন নতুন কিছু শেখা। কেন নতুন কিছু শিখতে বলছি? কেননা সায়েন্টিস্টরা এটা দেখে দেখেছেন, রিসার্চ করে দেখেছেন, গবেষণায় দেখেছেন, যখনই কোনো একটা ব্যক্তি নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করে, তার মস্তিষ্কের বা ব্রেনের অ্যাক্টিভিটি অনেক উন্নত হয়ে যায়। মস্তিষ্কের যে সক্রিয়তা সেটা কিন্তু বজায় থাকে। আপনার ব্রেনকে সক্রিয় রাখতে সাহায্য করবে আপনার নতুন জিনিস শেখার অভ্যাসটা। সেই জন্যে নতুন ভাষা, যদি কোনো যদি আপনার পড়ার হ্যাবিট থাকে তাহলে তো খুবই ভালো। কারণ যখন আপনি পড়ছেন, ফর এক্সাম্পল একটা ইংরেজি বই পড়ছেন আপনি, সেখানে অনেক শব্দ দেখবেন আপনার জানা নেই। সেই অজানা শব্দের মানেগুলো যখন আপনি জানছেন, আপনার কিন্তু ব্রেনে কিন্তু নতুন ধরনের পরিবেশ তৈরি হচ্ছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, নতুন কানেকশন হচ্ছে, নতুন নিউরো ফায়ারিংস হচ্ছে। সেটা আপনার ব্রেনকে আরো সক্রিয় করে তুলছে, আপনার মস্তিষ্ককে আরো আরো অ্যাক্টিভ করে তুলছে। সেই জন্য প্রত্যেক দিন শেখা খুব দরকার আছে। এবার যদি আপনার মাথায় আসে এরকম কোশ্চেন যে প্রত্যেকদিন কি শিখবো আমি, কি এমন আর জিনিস শেখানো আছে, সিম্পল সলিউশন হচ্ছে প্রত্যেকদিন আপনি অন্তত আধ ঘন্টা করে পড়ুন। ডেইলি পড়ার হ্যাবিট তৈরি করুন। যখন আপনি প্রতিদিন আধ ঘন্টা করে পড়বেন না, ওই আধ ঘন্টার মধ্যেই আপনি যে সমস্ত বিষয়গুলো পড়বেন তার মধ্যে অনেক নতুন নতুন জিনিস আপনি খুঁজে পাবেন। নতুন নতুন ধরনের অনুভূতি তৈরি হবে, নতুন নতুন জ্ঞান, নতুন নতুন ধরনের আপনার মনের মধ্যে কল্পনা, নতুন নতুন জিনিস আপনার মাথায় আসবে। প্রতিদিন অন্তত 30 মিনিটও যদি পড়েন, আধ ঘন্টাও যদি পড়েন, বেশি পড়তে পারলে তো আরো ভালো। 30 মিনিট কোনো শাস্ত্র পড়তে পারেন, বা আপনার প্রিয় কোনো বই যেখান থেকে আপনি শিখতে পারবেন কিছু, সেরকম কিছু। ঠিক আছে? তো মেন কথা হচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শিখুন। আমি শিওর যে যদি আপনি প্রতিদিন শেখার পেছনে সময় দেন, এই সময়টা কিন্তু আপনার নষ্ট হবে না। এটা একটা বিরাট বড় ইনভেস্টমেন্ট। অনেক বেশি আপনি রিটার্ন পাবেন এই 30 মিনিট মিনিমাম টাইম দেওয়ার কারণে। অনেকে ভাবে যে শুধু ছুটেই যাই, শুধু পরিশ্রমই করে যাই। পড়াশোনা তো করে নিয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে এসেছি, অনেক কিছু শিখে গেছি, আর আমার কিছু শেখার দরকার নেই। ভুল ধারণা। একটা মানুষের কতদিন শেখা উচিত? হোয়াট ইজ দ্য অ্যান্সার? কোশ্চেনটা হচ্ছে একটা মানুষের কতদিন পড়াশোনা করা উচিত বা কতদিন শিখতে থাকা উচিত, এটা হচ্ছে প্রশ্ন। আর উত্তরটা লিখে নিন আপনি, টিল ডেথ। মানে যতদিন তার মৃত্যু না ঘটছে, মানে যতদিন ধরে সে বেঁচে আছে, এক কথায় যতদিন সে বেঁচে থাকবে ততদিন তাকে শিখতে হবে। তবে সে বেশি দিন বাঁচতে পারবে এবং ভালোভাবে বাঁচতে পারবে, এটা আশা করা যেতে পারে। কারণ যত বেশি আপনি পড়বেন, যত বেশি আপনি নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করবেন, তত আপনার মস্তিষ্ক সক্রিয় থাকবে, অ্যাক্টিভ থাকবে। ব্রেন যদি অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, আপনার বডির বাকি যে অর্গানগুলো আছে সেগুলোকে কে নিয়ন্ত্রণ করছে? হেড অফিসটা কোথায়? হেড অফিসটা যদি ঠিক থাকে আপনার, তাহলে আপনার যে লোকাল যে অফিসগুলো আছে, ব্রাঞ্চ অফিসগুলো আছে, সেগুলো ঠিক থাকবে। অর্থাৎ ব্রেন যদি আপনার ঠিক থাকে, সক্রিয় থাকে, আপনার বাকি যে অর্গানগুলো আছে, সিস্টেমগুলো আছে, তারাও কিন্তু ঠিকঠাকভাবে দীর্ঘদিন কাজ করতে পারবে। তো এতটা ইম্পর্ট্যান্ট নতুন নতুন জিনিস শেখা, এতটা ইম্পর্ট্যান্ট আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখা। আর মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য সব থেকে উন্নত উপায় হচ্ছে নতুন নতুন জিনিস শেখা। আর নতুন নতুন জিনিস আপনি শিখতে তখনই পারবেন যখন আপনি অন্তত প্রতিদিন আপনি অন্তত 30 মিনিট হলেও পড়বেন, পড়ার অভ্যাস তৈরি করবেন, যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন। আমি আপনাকে খবরের কাগজ পড়ার কথা বলছি না, রাইট? অনেকে আবার গুলিয়ে ফেলে, দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খবরের কাগজ পড়ে না, এরকম অনেক আছে। আমি খারাপ বলছি না, বাট আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলছি যে টাইমটা একটা ব্যক্তি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন খবরের কাগজ পড়ে এসছে, দীর্ঘদিন ধরে তার অভ্যাস, প্রথম থেকে শেষ পর্যন্ত খবরের কাগজ পড়ে এসছে, দেশের দশের দুনিয়ার সব খবর নিতে গেছে সকালবেলায়। এটা হচ্ছে ব্যক্তি
পার্সন নাম্বার ওয়ান, ব্যক্তি নাম্বার ওয়ান। আর ব্যক্তি নাম্বার টু বা পার্সন নাম্বার টু হচ্ছে যে প্রত্যেক দিন সে জীবনে যেটা করতে চাইছে বা যেটা পেতে চাইছে, সেই উদ্দেশ্যে সেটা পেতে গেলে যেগুলো জানা দরকার, যেগুলো করা দরকার, সেই বিষয়ে জ্ঞান অর্জন করার মতো বিষয় নিয়ে সে প্রত্যেক দিন পড়ছে। এবং যে ব্যক্তি খবরের কাগজ পড়ে সময় যা দিচ্ছে, তার থেকে ওই পার্সন নাম্বার টু সে হয়তো অর্ধেক সময় দিচ্ছে, রাইট? নিউজ পেপার পড়তে গিয়ে হয়তো যে ব্যক্তির 1 ঘন্টা টাইম লাগছে, যে ব্যক্তি নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যে জিনিসগুলো তার জানা দরকার বা শেখা দরকার, সেই জ্ঞান অর্জন করার জন্য অন্তত 0.5 ঘন্টা করে প্রত্যেক দিন দিয়ে পড়ছে। আগামী দিনে কে উন্নতি করবে? জাস্ট টাইপ ইন দ্য চ্যাট বক্স, পার্সন নাম্বার ওয়ান যে খবরের কাগজ পড়ে এসছে সে, না পার্সন নাম্বার টু যে তার লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে যে জিনিসগুলো জানা দরকার, সেই জিনিসগুলো জানার উদ্দেশ্যে প্রতিদিন 0.5 ঘন্টা করে জ্ঞান অর্জন করে গেছে। টু, রাইট? অল অফ ইউ টাইপিং টু, ভেরি গুড। সো দিস ইজ দ্য অ্যান্সার। তো কি ধরনের জিনিস আপনাকে পড়তে হবে, আশা করি আপনাকে আমাকে আর নতুন করে বলার প্রয়োজন নেই আপনাকে। সেই সব বিষয়ে পড়বেন যার থেকে আপনি উপকৃত হবেন। আপনি চঞ্চল বা ব্যস্ত বা বা আবেগী হয়ে উঠবেন সেসব জিনিস পড়বেন না। হতে পারে একটা কোনো খবর পড়ে আপনি ইমোশনাল হয়ে গেলেন, আবেগী হয়ে গেলেন বা উত্তেজিত হয়ে গেলেন বা চঞ্চল হয়ে গেলেন, তাতে তো আপনার কোনো লাভ নেই। চঞ্চল হয়ে উত্তেজিত হয়ে লাভ হয় না, লাভ হয় শান্ত থেকে স্থির বুদ্ধির অবস্থায় থেকে লাভ হয়। আর সেটা তখন হবে যখন আপনি যে বিষয়গুলো পড়লে আপনি উন্নত হবেন, উন্নতি করবেন, আপনার কেরিয়ারে উন্নতি হবে, আপনার লাইফে উন্নতি হবে, হেলথের উন্নতি হবে, সেইগুলো যখন আপনি পড়বেন, তখন আপনার সেই বেনিফিটটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন। তো সেই উদ্দেশ্যে এক কথায় আমি বলবো যে প্রত্যেক দিন চেষ্টা করুন নতুন নতুন জিনিস শেখা। যখনই আপনার মনে হবে কেন নতুন নতুন জিনিস শিখবো, কেন পড়বো, তখন এটা নিজেকে মনে করিয়ে দেবেন যে এটা করলে আপনি বেশি দিন বাঁচতে পারবেন, বেশি দিন আপনার শরীর সুস্থ থাকবে, ব্রেন অ্যালার্ট, অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে। এই কারণে করবেন, এমনি এমনি নয়। ইজন্ট ইট পাওয়ারফুল? এটা কি বিরাট পাওয়ারফুল বিষয় নয়? জাস্ট আই পি পি ফর পাওয়ারফুল। যদি ফিল করেন যে এটা প্রচন্ড একটা পাওয়ারফুল একটা বিষয়, যে কারণে আপনার প্রত্যেক দিন পড়ার অভ্যাস তৈরি করা উচিত। যত দূরই আপনি পড়াশোনা করে থাকুন না কেন বা যত বড় ডিগ্রি আপনার থাকুক না কেন, তা সত্ত্বেও আপনাকে প্রত্যেক দিন কিন্তু স্টাডি করে যেতে হবে। কখনো এরকম ভাববেন না যে আমি তো অনেক দূর পড়াশোনা করে নিয়েছি, আমার কিছু জানার বাকি নেই। ঠিক আছে? পৃথিবীর কোনো প্রকৃত শিক্ষিত ব্যক্তি সে কোনোদিন এরকম বলবে না যে সব সব জানে। আর পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে তাদের সকলকে আপনি স্টাডি করলে দেখবেন দে অল আর ভোরাসিয়াস রিডার, রাইট? প্রচুর পড়ে, দে রিড এ লট, দে রিড এ লট। সো আই ওয়ান্ট ইউ অলসো রিড এ লট, প্লিজ ডু দিস। এবং যদি এটা করেন দেখবেন আপনার এই নতুন বছর থেকে আপনার লাইফে গেম চেঞ্জ হয়ে যাবে একদম। ইট উইল চেঞ্জ দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ, রাইট? এক একটা বিষয় যেগুলো আমি বলতে চাইছি আপনাকে, আমি সেই সমস্ত কথাগুলো বলতে চাইছি যেগুলোতে আপনি প্রকৃতপক্ষে উপকৃত হবেন এবং সেই চেঞ্জটা, পজিটিভ চেঞ্জটা আপনি নিজে লক্ষ্য করতে পারবেন। আমি যেগুলো বলছি আপনি চাইলে লিখে নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, যদি এগুলো মেনে চলেন, এইভাবে চলেন, আপনি আপনার লাইফে চেঞ্জ দেখতে পাবেন, কেউ আটকাতে পারবেন না। এবং তার সঙ্গে আমি আপনাকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা হ্যাবিট এটা তৈরি করে নিন, আর সেটা হলো প্রকৃতিতে সময় কাটান। প্রকৃতিতে সময় কাটানো মানে আমি বলতে চাইছি, ধরুন একটা কোনো মানে সুন্দর একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে সেরকম জায়গা যদি আপনার কাছাকাছি কোথাও থাকে, সেখানে গিয়ে একটু একটু নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে নিজেকে কানেক্টেড ফিল করুন গিয়ে। একটু এমন জায়গা যেখানে গাছপালা খুব বেশি, চারিদিকে গাছপালা আছে, পাখি ডাকছে, পুকুর আছে, এবং আপনি শুধু মানে মানে পুরো আপনি আর প্রকৃতির সেই বলতে পারেন সৌন্দর্য মিলে মিশে যেন একাকার, কেউ নেই পাশে। সঙ্গে হয়তো কোনো ব্যক্তিকে নিয়ে যেতে পারেন আপনি, বাট সঙ্গে সেই ব্যক্তি থাকলেও আপনি কিন্তু সেই মুহূর্তে প্রকৃতির সঙ্গে নিজেকে
এক করে নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? এতটা পাওয়ারফুল জিনিস। প্রকৃতির সঙ্গে যদি আপনি সময় কাটান, ধরুন যেখানে গাছপালা, খুব সুন্দর সুন্দর গাছপালা আছে, চারিদিকে দেখছেন যে ফুলের গাছ, বড় বড় গাছ, একটু গাছটাকে স্পর্শ করা, পাতাটাকে স্পর্শ করা, অনুভব করা রীতিমতো, ভালো ভালো ফুলের গন্ধ এবং পাখির যে ডাক, সেই ডাকটাকে মন দিয়ে শোনা, এবং জাস্ট সেই সৌন্দর্যের মধ্যে নিজেকে, মানে কি বলবো, সেই সৌন্দর্যের একটা অংশ করে নেওয়া, সেখানে পুরোপুরি নিজেকে কানেক্টেড করে নেওয়া। তো এইটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটানো, কাটানোর একটা বড়, বলতে পারেন, বিষয়, যেখানে আপনাকে ফিল করতে হবে যে আপনি নেচারের সঙ্গে বা প্রকৃতির সঙ্গে পুরো এক হয়ে গেছেন, আপনি পুরো কানেক্টেড। কারণ আমাদের সবাইকে কিন্তু প্রকৃতি থেকে আমরা এসেছি এবং প্রকৃতিতেই ফিরে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যখনই কোনো মানুষ ওই জন্য প্রকৃতির সঙ্গে সময় কাটায়, তার মন কিন্তু শান্ত হয়ে যায়, তার মানসিক স্বাস্থ্যের বিরাট উপকার হয়। আর এই জন্যই খুব ইম্পর্ট্যান্ট, যদি সুযোগ পান সকালবেলায় ঘুম থেকে উঠে সবসময় বাড়ির আশপাশে যদি কোনো মাঠ থাকে, মাঠে যাওয়ার চেষ্টা করবেন। মাঠে গেলে কিছুটা প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়তো আপনি পাবেন। আশপাশে গাছপালা থাকবে, গাছপালায় ঘেরা যে রাস্তাগুলো থাকে, রাস্তা উপর দিয়ে গাছে ঘিরে দিয়েছে রাস্তাটাকে, চারিদিকে গাছ, পাখির ডাক, পাতা পড়ে আছে, চারিদিকে সবুজ ঘাস, মানে একটা অন্য রকমের সৌন্দর্য। তো সেই সৌন্দর্যটা আপনি চেষ্টা করুন প্রত্যেকদিন নেওয়ার, প্রকৃতির সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। রাইট? হয়তো আপনি আপনার মতো করে ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমি আপনাকে মেন বিষয়টা বললাম, প্রত্যেকে বুঝতে পেরেছেন? জাস্ট টাইপ ইউ ফর আন্ডারস্টুড, যদি বুঝতে পারেন। প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানে আমি যেটা বলতে চাইছি, যদি বুঝতে পারেন, জাস্ট টাইপ ইউ। হতে পারে একটা পুকুরে ঘাটে আপনি বসে আছেন, সেখানে আপনি দেখছেন, মাছগুলোকে দেখছেন, জলে জলের দিকে তাকিয়ে আছেন, যা কিছু চোখে পড়ছে সেই সব কিছুকে খুব মন দিয়ে দেখছেন, এবং নিজেকে মনে করছেন যেন আপনি সেই ছোট্ট ছেলেটা বা সেই ছোট্ট মেয়েটা ছোটবেলায় যেন ফিরে গেছেন। এবং যেমন বাচ্চারা যেমন মন দিয়ে গাছপালা দেখে, কোনো একটা জলের উপর দিয়ে যদি একটা হাঁস যায়, সেই হাঁসটাকে দেখে, কোনো একটা মাছ দেখলে মাছটা দেখে খুব আনন্দ পায়, ঠিক সেরকম একটা ছোট শিশুদের মতো হয়ে যান এবং প্রকৃতির সঙ্গে নিজেকে এক করে নিন। প্রচণ্ড পাওয়ারফুল জিনিস। আপনার ব্রেনের, আপনার মেন্টাল হেলথের প্রচুর ইমপ্রুভমেন্ট হবে এর থেকে। রাইট? তো প্রকৃতিতে সময় কাটান, এবং খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞ থাকুন, কৃতজ্ঞ। যারা জন্তু জানোয়ার, যারা, তাদের মধ্যেও অনেক সময় দেখবেন কৃতজ্ঞতা বোধ আছে। মানুষের মধ্যে তো এটা থাকা একদম মাস্ট, ম্যান্ডেটরি। যদি কোনো ব্যক্তির মধ্যে কৃতজ্ঞতা না থাকে, সে কিন্তু অ্যানিম্যাল লেভেলে ডিগ্রেড করে যাবে, বা তার থেকেও নিম্ন লেভেলে, অ্যানিম্যালের থেকেও নিচু যদি কোনো স্টেট থাকে সেইখানে সে চলে যাবে, যদি তার মধ্যে কৃতজ্ঞতা বোধ না থাকে। কেননা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমরা যে বেঁচে আছি, আমরা এতটা তুচ্ছ প্রাণী, প্রকৃতির দয়া ছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকা কোনোভাবে সম্ভবই নয়। আমরা এতটাই তুচ্ছ প্রাণী প্রকৃতির ক্ষমতার কাছে, যে ক্ষমতার সাহায্যে আমরা বেঁচে আছি। একবার যদি অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, একটা মানুষের মৃত্যু হতে কতক্ষণ টাইম লাগবে আপনি বলুন। তো প্রকৃতি আমাদেরকে মানে আনলিমিটেড সুবিধা দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, যার দ্বারা আমরা আমরা বেঁচে আছি। তো আমাদের খুব একটা অ্যারোগেন্ট হওয়া বা অহংকার করা, এগুলো কোনো মানেই নেই। কারণ আলটিমেটলি আমরা এখানে কিন্তু হাজার হাজার বছর ধরে বাঁচতে আসেনি। যে যত বড়ই ক্ষমতাশালী বর্তমানে হোক না কেন, যত বড়ই ক্ষমতা নিয়ে বসে থাকুক, যাই হোক না কেন, আলটিমেটলি কিন্তু সে সেটা একটা টাইমে বুঝতে পারবেই। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এগুলো বুঝতে পারে অনেক দেরিতে। আর বুদ্ধিমান ব্যক্তিরা আগে থেকেই এটা বুঝে নেয় যে সে কিন্তু পার্মানেন্ট নয়, কিন্তু যে মুহূর্তগুলো সে উপহার স্বরূপ পেয়েছে এই পৃথিবীতে কাটানোর জন্য, প্রত্যেকটা মুহূর্ত যদি সে কৃতজ্ঞতার সাথে কাটায়, কৃতজ্ঞতা মানে একটা থ্যাঙ্কফুল স্টেট অফ মাইন্ড, সেই সাইকোলজিক্যাল স্টেট বা মনের অবস্থার সাথে সেই মুহূর্তগুলো কাটায়, সেই ব্যক্তি কিন্তু
অনেক ভালোভাবে জীবনটাকে কাটাতে পারবে এবং অল্প জীবনটাকেও সে অনুভব করবে যেন অনেক বছর সে পৃথিবীতে বেঁচে আছে। এটা একটা বিরাট বড় একটা অনুভূতি। আপনার জীবনের যে ভালো দিকগুলো আছে সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন। যে সমস্ত ব্যক্তি আপনাকে হেল্প করেছে বা করছে তাদের জন্য কৃতজ্ঞ থাকা, যা যা জিনিসের দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, সেটা যদি আপনার মোবাইল হয় মোবাইলটাকে থ্যাঙ্কস বলুন। আপনার বাড়ি, আপনার বাড়ির লোকজন, আপনার শরীরের যে অর্গানগুলো আছে তারা, আপনাকে যিনি আপনার প্রকৃত মালিক তার জন্যে, সেই সবার জন্য কৃতজ্ঞ থাকা। এটা মুখে বলতে হবে না আপনাকে, মনে মনে রাখুন, মনে মনে রাখুন এবং নিজেকে থ্যাংক ইউ বলুন, নিজের নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন। তাহলে দেখবেন আপনি অন্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছেন। যে ব্যক্তি নিজের প্রতি কৃতজ্ঞ সে অন্যের প্রতিও কৃতজ্ঞ থাকতে পারবে, অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে পারবে। রাইট? ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইফ ইউ আর নট গ্রেটফুল, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। ইফ ইউ আর নট গ্রেটফুল ইউ আর আ গ্রেট ফুল। রাইট? গ্রেটফুল মানে কৃতজ্ঞ, GRATEFUL, গ্রেটফুল এটার মানে হচ্ছে কৃতজ্ঞ। আর যদি সে কৃতজ্ঞ না থাকে তাহলে সে হয়ে যাবে গ্রেটফুল, মানে GREAT, গ্রেট, আর FOOL, ফুল, মানে বিরাট বড় বোকা হয়ে যাবে সে। ইফ ইউ আর নট গ্রেটফুল ইউ আর আ গ্রেট ফুল। সেই জন্যে খুব ইম্পর্ট্যান্ট যে কৃতজ্ঞ থাকুন, ছোট ছোট বিষয় নিয়ে কৃতজ্ঞ থাকুন। ছোট্ট ছোট্ট বিষয়, ছোট্ট বিষয়। আপনি যে শার্টটা পরে আছেন সেই শার্টের যে বোতামগুলো আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন, এই বোতামটা কিন্তু শার্টটাকে ধরে রেখেছে। আপনি যে চেয়ারটায় বসে আছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন, যে বিছানাটায় শুতে পারছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন, মাথার উপরে যে ছাদটা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। শুধু কল্পনা করুন, চিন্তা করুন অন্তত একটা অল্প সময়ের জন্য যে কত জিনিস আছে যারা আপনাকে, আপনি যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন তার জন্য সাহায্য করছে, কত কত জিনিস আছে। এবং লাস্ট কবে আপনি তাদেরকে থ্যাংক ইউ বলেছেন? কত জিনিস আছে, কত ব্যক্তি আছে, কত পরিস্থিতি আছে, সেই সব কিছুকে আপনি কি থ্যাংক ইউ বলেছেন? যদি না বলেন, বলা শুরু করে দেন। নতুন বছরটাকে যদি সুন্দর করতে চান, আমি আপনাকে এটাই বলতে চাইবো যে আপনার নতুন বছরটা কৃতজ্ঞতায় ভরিয়ে তুলুন। এবং আমি প্রমিস করছি যে আপনার মন খুব ভালো থাকবে, আপনি খুব ভালো অনুভব করবেন ভেতর থেকে, ভেতর থেকে আপনি খুব পরিপূর্ণ অনুভব করবেন, পরিপূর্ণ, পরিপূর্ণ। সেই জন্য কৃতজ্ঞ থাকুন। রাইট? এবং কৃতজ্ঞ থাকার সঙ্গে আরেকটা জিনিস আমার মনে পড়ে যাচ্ছে, যেটা আপনার অবশ্যই আপনাকে আজকে থেকে শুরু করতে হবে। নতুন বছর যদি ভালোভাবে কাটাতে চান, নতুন বছরে যদি ভালো জীবনের অভিজ্ঞতা তৈরি করতে চান, তাহলে আজকে থেকে অন্যদের বিষয়ে ভালো চিন্তা করা এবং অন্যদের যাতে ভালো হয় সেই প্রার্থনা করা, অন্যরা যাতে ভালো থাকে, অন্য যাতে ভালো হয় তাদের সাথে সেই প্রার্থনা করা, এবং অন্যদের বিষয়ে ভালো চিন্তা করা, অন্যদের বিষয়ে শুভ চিন্তা করা, প্রার্থনা করা, এগুলো যদি করেন আপনার নিজেরও মন ভালো হবে। এবং শুধু মন ভালো হবে না, আপনার সঙ্গেও কিন্তু সেই ধরনের ভালো ঘটনা ঘটবে। যারা যারা চাইছেন নিজের সাথে ভালো ঘটনা ঘটুক, প্লিজ আমি রিকোয়েস্ট করব যে সব সময় চাইবেন যে অন্যদের ব্যাপারে ভালো চিন্তা করতে, শুভ চিন্তা করতে, এবং অন্যদের ব্যাপারে ভালো, মানে শুভ প্রার্থনা করুন, তাদের যাতে ভালো হয় সেই প্রার্থনা করুন। আপনি হয়তো অনেক ব্যক্তিকে দেখতে পাবেন যারা অন্যের ব্যাপারে খারাপ চিন্তা করে, খারাপ প্রার্থনা করে। তাদের কাছ থেকে ইন্সপিরেশন নেওয়ার আপনার দরকার নেই। তারা যা করছে করুক, আপনি যেটা আমি বলছি করুন, দেখবেন তার রিটার্ন আপনি পাবেনই। কেন, প্রকৃতির অদ্ভুত একটা নিয়ম আছে, কথা আছে, লাইক অ্যাট্রাক্টস লাইক। যেরকম ধরনের আপনার চিন্তা ভাবনা হবে সেরকম ধরনের বিষয়বস্তুকে, ঘটনাকে, অভিজ্ঞতাকে, রিয়ালিটিকে আপনি কিন্তু আকর্ষণ করবেন। এটি হচ্ছে আকর্ষণের নিয়ম। সেই জন্যে আপনি যদি ভালো প্রার্থনা করেন, ভালো চিন্তা ভাবনা করেন অন্যদের বিষয়ে, সেটা ঘুরিয়ে কিন্তু আপনার জীবনেই আসবে। রাইট? কারা কারা আমাকে প্রমিস করছেন যে আজকে থেকে যদি কোনো ব্যক্তি আপনার ব্যাপারে খারাপ চিন্তা করে, আপনি কিন্তু তার ব্যাপারে ভালো চিন্তা করবেন, আপনি কিন্তু তার ব্যাপারে ভালো প্রার্থনা করবেন?
প্রার্থনা করবেন যেন সে ভালো থাকে এবং উন্নতি করতে পারে। জাস্ট আই পি পি ফর প্রমিস, যারা আমাকে প্রমিস করছেন। কার্পণ্য করবেন না যে ও তো আমার ব্যাপারে ভালো প্রার্থনা করেনি, আমি কেন করতে যাব। যেহেতু ও আমার ব্যাপারে খারাপ প্রার্থনা করেছে, আমিও ওর ব্যাপারে একদম খুব খারাপ প্রার্থনা করব, খুব খারাপ চিন্তা করব। একদমই না, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। আপনাকে যদি একটা কুকুর কামড়ায় রাস্তায়, আপনি কি কুকুরটাকে ঘুরিয়ে কামড়ে দেন? আপনি সেটা করেন না। আপনি কি করেন? আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, আপনি ট্রিটমেন্টের জন্য ছোটেন। কুকুরটার পেছনে তো আর ছোটেন না। মানুষের যেরকম আচরণ হওয়া উচিত সেরকমভাবে যদি মানুষ আচরণ করেন, তাহলে কিন্তু মানুষের জীবনটা খুব সুন্দর হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ এটা মনে রাখতে পারে না। অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে, অন্য কোনো ব্যক্তি আপনার ব্যাপারে খারাপ চিন্তা করছে না করছে না, সেটা নিয়ে ব্যস্ত না হয়ে আপনি সবসময় চেষ্টা করবেন যে অন্যদের বিষয়ে ভালো চিন্তা করা এবং তারা যাতে ভালো থাকে সেই প্রার্থনা করা, তাদের ব্যাপারে শুভ চিন্তা ভাবনা করা। আপনি এটা করা মাত্রই দেখবেন আপনি খুব ভালো অনুভব করবেন, আপনার মন ভালো থাকবে। রাইট? এবং আগামী দিনে হতে পারে তাদের দুষ্ট বুদ্ধি বা খারাপ চিন্তাভাবনা করার যে প্রবণতা, সেটা হয়তো কমে যাবে আপনার জন্য, যে কারণে তাদের জীবনেও ভালো ঘটনা ঘটবে, তারাও শান্তি পাবে। অনেকে তার জীবনের লক্ষ্য গুলিয়ে ফেলে, ভাবে যে আমার জীবনের লক্ষ্য এইটাই করা, এর ব্যাপারে খারাপ চিন্তা করা, খারাপ, এর যাতে খারাপ হয় সেই চাওয়া, এটাই আমার জীবনে, এরকম দিকে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। আপনার যেন সেরকম ভুল যেন আপনি না করে পারেন, সেটা মনে রাখবেন। কোনো ব্যক্তি মূর্খামি করছে বলেই আপনাকেও যে করতে হবে তাকে দেখে, তা নয়। আপনাকে সেটা করতে হবে যেটাতে আপনি উপকৃত হবেন। আর আপনি সবসময় উপকৃত হবেন যখন আপনার মন শান্ত থাকবে এবং আপনি নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকবেন। আর যখনই আপনি কোনো ব্যক্তির ব্যাপারে ভালো চিন্তা করবেন, তাদের ব্যাপারে ভালো প্রার্থনা করবেন, আপনার মন শান্ত এবং আপনি সন্তুষ্ট অনুভব করবেন। আপনি এটা প্র্যাকটিস করে দেখবেন এবং এর রেজাল্ট একদম নিশ্চিত। সেই জন্যে অন্যদের বিষয়ে সবসময় ভালো চিন্তা এবং প্রার্থনা করুন। রাইট? এবং শুধু অন্যদের নয়, যখন আমি বলছি অন্যদের, তার সঙ্গে আমি এটাও বলতে চাইবো যে আপনি নিজের বিষয়েও ভালো প্রার্থনা এবং চিন্তা করুন, নিজের বিষয়ে ভালো প্রার্থনা করুন এবং নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আত্মবিশ্বাসী হন। দুটো জিনিস কেন বলছি, একটা ভালোবাসা, একটা আত্মবিশ্বাস। কেন বলছি? যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না, সে কিন্তু অন্যকেও ভালোবাসতে পারবে না। যে ব্যক্তি নিজেকে শ্রদ্ধা করতে পারে না, সে ব্যক্তি অন্যকেও শ্রদ্ধা করতে পারবে না। রাইট? হতে পারে সেই ব্যক্তি স্কুল কলেজে অনেক বড় বড় ডিগ্রি আছে, ইউনিভার্সিটির ডিগ্রি আছে, কিন্তু অন্যকে সে রেসপেক্ট করতে পারে না, শ্রদ্ধা করতে পারে না। এটা একটা তার লিমিটেশন। তার সঙ্গে প্রাইভেটলি কথা বললে বা তাকে খুব কাছ থেকে যদি আপনি চেনেন, দেখবেন সেই ব্যক্তি নিজেকেও কিন্তু ভালোবাসে না খুব একটা। রাইট? নিজেকেও সে শ্রদ্ধা করে না, সে রিয়াক্ট করে, সে রিয়াক্ট করতে পারে। তার পায়ে একটা কাঁটা ফুটলে সে বিরাট রিয়াক্ট করবে, চিৎকার করবে, লাফালাফি করবে, ছোটাছুটি করবে, রিয়াক্ট করতে পারে। কিন্তু রেসপেক্ট করে না সে, না নিজেকে করে, অন্যকেও করে না। সেই জন্য নিজেকে ভালোবাসা, নিজেকে শ্রদ্ধা করা এবং আত্মবিশ্বাসী হওয়া। আত্মবিশ্বাসী কেন বলছি? যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে, সে ব্যক্তি অন্যকেও বিশ্বাস করতে পারবে। আর গুড নিউজ হচ্ছে, সেই ব্যক্তি সেরকম ধরনের লোকজনের সংস্পর্শেই আসবে যে সমস্ত লোকজন ভালো প্রকৃতির লোকজন, যারা নিজেকে বিশ্বাস করে এবং নিজেকে ভালোবাসে। তারা সেই সকল ব্যক্তিদের সংস্পর্শে আসবে যারা ভালো লোকজন, ভালো ব্যক্তিবর্গ, তাদের সংস্পর্শে আসার সুযোগ পাবে, চান্স খুব বেশি। সেই জন্য আজকে থেকেই নিজেকে ভালোবাসা শুরু করে দিন, নিজেকে শ্রদ্ধা করা এবং আত্মবিশ্বাসী হওয়া শুরু করে দিন, এবং দেখবেন এই নতুন বছর সত্যি আপনার জীবনে নতুন অনুভূতি নিয়ে আসবে। এবং এরপর থেকে যত 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 নতুন বছর আসবে, প্রত্যেকটা নতুন বছর আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দিতে থাকবে। রাইট? যেটা আপনি এই বছর থেকে শুরু করে দিন। রাইট? এবং যদি আপনার কোনো জায়গায় হেল্প লাগে, সাহায্য লাগে, অবশ্যই সাহায্য চাইতে দ্বিধা করবেন না। যদি আপনার মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, সেক্ষেত্রে সঠিক ব্যক্তির থেকে সাহায্য চাইতে হেজিটেট করবেন না।
যদি আপনার যদি কোনো রকমের মনের মধ্যে কোনো ভুল ধারণা, চিন্তা ভাবনা বা স্ট্রেস, অ্যাংজাইটি বা অসুবিধা, কোনো রকমের কোনো আহ, সমস্যা হচ্ছে আপনার, সেক্ষেত্রে কিন্তু সঠিক ব্যক্তি যিনি আছেন, যাকে আপনি সঠিক ব্যক্তি মনে করছেন, সেই সঠিক ব্যক্তির সাহায্য চাইতে কিন্তু একদম হেজিটেট করবেন না। রাইট? সেই ব্যক্তির সাথে যোগাযোগ করা, তার কাছ থেকে হেল্প নেওয়া এবং নিজেকে উন্নত করা, অবশ্যই সেটা চেষ্টা করবেন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যদি আপনি ভালো জীবন শুরু করতে চান এই নতুন বছর থেকে, আপনাকে কিন্তু নিজের যে স্ট্রেস, যে ব্যাড স্ট্রেস বা নর্মালি যেটাকে আমরা স্ট্রেস বলি, সেই স্ট্রেসকে কিন্তু ম্যানেজ করা শিখতে হবে। রাইট? এবং প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত বিশ্রাম, যাকে বলে বিশ্রাম নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওই একটানা একঘেয়েমে এক নাগাড়ে কাজ করে গেলেই যে আপনার শরীর ভালো থাকবে এবং কাজের কোয়ালিটি ভালো হবে, এই ধারণা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন। আপনি একটা গাড়ি নিয়ে যদি কোনো লং ট্যুরে আপনি যান, ঠান্ডা মাথায় চিন্তা করুন, দিয়ে আমাকে অ্যান্সারটা দেবেন। যদি আপনার কাছে একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে যদি আপনি লং ট্যুরে যান, আপনি কি টানা পুরো রাস্তাটা এক নাগাড়ে চালিয়ে যান, না মাঝখানে আপনি বিশ্রাম নিতে নিতে যান? কোনটা করেন? অপশন নাম্বার ওয়ান হচ্ছে টানা চালিয়ে যাওয়া, কোথাও না থামা, বিশ্রাম না নেওয়া। অপশন নাম্বার টু হচ্ছে গাড়িটাকে একটু রেস্ট দেওয়া, ইঞ্জিনটাকে একটু রেস্ট দেওয়া, একটু রেস্ট নিয়ে নিয়ে চলা। এটা হচ্ছে অপশন নাম্বার টু। টু, রাইট? ভেরি গুড। তাহলে গাড়ির যেমন রেস্টের দরকার, ইঞ্জিনটার রেস্টের দরকার, আপনিও তো একটা ইঞ্জিন, আপনিও তো একটা মেশিন, আপনারও তো রেস্টের দরকার। সেই জন্যে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন, রিল্যাক্সেশন প্র্যাকটিস করুন। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন, একটু রিল্যাক্সড 5 মিনিট 10 মিনিট একটু রিল্যাক্স নিন, রিল্যাক্স করুন, 5 মিনিট 10 মিনিট বিশ্রাম নিন, রিল্যাক্স করে তারপরে আবার কাজ শুরু করুন। দেখবেন আবার এনার্জি দেখবেন ফিরে আসছে নতুন করে। একটানা কাজ করার থেকে বেশি, মানে বেশি উপকারী হবে আপনার জন্য যদি আপনি ফাঁকে ফাঁকে বিশ্রাম নিয়ে কাজ করেন। একটানা কাজ করার দরকার নেই। ফর এক্সাম্পল, আপনি আধ ঘন্টা কাজ করলেন, দিয়ে আপনি 5 মিনিট 10 মিনিট ব্রেক নিলেন, 5 মিনিট বিশ্রাম নিলেন, এটা তো করতেই পারেন আপনি। আধ ঘন্টা কাজ করে 5 মিনিট বিশ্রাম। বিশ্রাম মানে আমি বলছি না আপনাকে ঘুমিয়ে পড়তে হবে, আমি বলছি সিম্পলি আপনি চোখ বন্ধ করে একটু বসে থাকুন, বা একটু শুয়ে পড়ুন সোজা হয়ে, একটা বালিশ নিয়ে চুপচাপ শুয়ে পড়ুন 5 মিনিট অ্যালার্ম দিয়ে, 5 মিনিট বাদে উঠে আবার কাজ শুরু করে দিন। এটা অনেক বেশি পাওয়ারফুল তার থেকে যে এক টানা 5 ঘন্টা কাজ করছে। আপনি যদি এরকম বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করেন, আপনি একটানা ওই যে 5 ঘন্টা কাজ করছেন, সে যা কাজ করতে পারছে, কাজের যা কোয়ালিটি, তার থেকে আপনার কোয়ালিটি অনেক বেশি উন্নত হবে যদি আপনি বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করেন। এবং আপনি 5 ঘন্টা নয়, আপনি 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে পারবেন, 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে পারবেন এবং ক্লান্ত না হয়ে। রাইট? সো ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট যে প্রত্যেক দিন আপনি কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিন। এক একটা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম দিয়ে দিলাম টেনে দুপুরবেলায়, ওটাকে বিশ্রাম বলে না। ওটা নিয়ে আপনার অ্যাকচুয়ালি নিষিদ্ধ, দিবানিদ্রা নিষিদ্ধ। ঠিক আছে? দিনের বেলায় চলবে না আপনার ঘুম। দিনের বেলায় আপনার কাজ করার সময়, অ্যাক্টিভ থাকার সময়, তখন আপনি বিশ্রাম নিয়ে কাজ করবেন। ঘুমটা সলিউশন নয়। ঘুমোবেন রাত্রে, আর দিনের বেলায় কি করবেন? বিশ্রাম নিয়ে কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেবেন, রিল্যাক্স করবেন, দিয়ে আবার কাজ শুরু করবেন। ইজ ইট ক্লিয়ার? জাস্ট টাইপ সি, সি ফর ক্লিয়ার। আমি আপনাকে বলছি, দেখবেন কাজের কোয়ালিটি ইমপ্রুভ হবে এবং আপনি ইমিডিয়েটলি আপনি ভালো অনুভব করবেন। আপনার কাজের যে সময়, সেই সময়টা অনেক বেড়ে যাবে, অনেক বেশি সময় ধরে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনার কাজ ভালো হয়, তাহলে আপনার ডেফিনেটলি কাজের ফল ভালো হবে। নতুন বছরটা কেমন হবে? ডেফিনেটলি ভালো হবে। রাইট? আমি চাই সেটা হোক। আমি চাই নতুন বছরটা আপনার ভালো হোক, এবং তার জন্যে আপনাকে ইমিডিয়েটলি এখন থেকে
ডিসিশন নিতে হবে যে পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ, রাইট? পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক চিন্তা ভাবনা করুন, ইতিবাচক চিন্তা ভাবনা করা শুরু করে দিন। সেই কারণে পজিটিভ চিন্তা ভাবনা করা শুরু করে দিন। নতুন বছরে সব থেকে বড় আপনার লাইফের দেখবেন একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন, শুধুমাত্র পজিটিভ চিন্তা করা যদি শুরু করে দেন এর থেকেই। যেগুলো আমি বলছি প্রত্যেকটা বিষয়ই ইম্পর্ট্যান্ট এবং সেগুলো আপনাকে মেনে চলতে হবে। দিস ইজ মাই ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন। যদি আপনি এমন কোনো ব্যক্তি যিনি সিরিয়াস যে লাইফে সত্যি ভালো পরিবর্তন আমি আনবো, একদম সিরিয়াস এরকমভাবে, এবং আপনি যেগুলো আমি বলছি সেগুলো মেনে চলতে প্রস্তুত, তাহলে আপনি নিশ্চিতভাবে নতুন বছরে প্রচুর প্রচুর বেনিফিট পাবেন। এবং এই নতুন বছর আপনার জীবনে নতুন পরিবর্তন এমন আনবে, সেই পরিবর্তন আপনার সারা জীবন আপনার জীবনে কিন্তু আপনাকে সব দিক থেকে উপকৃত করবে। সেই জন্য পজিটিভ চিন্তা, পজিটিভ থিঙ্কিং খুব ইম্পর্ট্যান্ট। মানুষ সেরকমই হয় যেরকম তার চিন্তা ভাবনা হয়। একটা মানুষ দিনের মধ্যে বেশিরভাগ সময় যেরকম চিন্তা ভাবনা করবে, সে অটোমেটিক্যালি সেরকম অনুভব করা শুরু করে দেবে। যেরকম অনুভব করবে সেরকম ধরনের ঘটনা তার সাথে ঘটবে, সেরকম ধরনের কাজকর্ম সে করে ফেলবে, সেরকম ধরনের কথা সে বলে ফেলবে। তাহলে প্রথম জিনিস হচ্ছে আপনার চিন্তাটা। চিন্তাটা কিন্তু যেভাবে মানুষ করতে পারে এইভাবে কিন্তু অন্যান্য প্রাণীরা করে উঠতে পারে না। যে কারণে মানুষ কিন্তু সব থেকে উন্নত প্রাণী, সব থেকে ক্ষমতাশালী নয়, রাইট? সব থেকে ক্ষমতাশালী হতে পারে হাতি, বা তার থেকেও বড় যদি কোনো জন্তু থাকে, তারা হতে পারে সব থেকে ক্ষমতাশালী। কিন্তু মানুষ সব থেকে ক্ষমতাশালী নয়, মানুষ হচ্ছে সব থেকে উন্নত এখনো পর্যন্ত। আর সেই উন্নত হওয়ার পেছনে কারণ হচ্ছে তার চিন্তা করার ক্ষমতাটা। সেই ক্ষমতাটাকে তারা চাইলে কাজে লাগাতে পারে। অন্যান্য প্রাণীদের মধ্যেও চিন্তা করার ক্ষমতা আছে, কিন্তু মানুষের মধ্যে হয়তো সেই ক্ষমতাটা বেশি, বা সুযোগটা অনেক বেশি চিন্তা ভাবনা করার দিক থেকে। সেই চিন্তা ভাবনাটা যদি কেউ ভুল দিকে নিয়ে যায়, ভুল চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু সব থেকে নিম্নমানের প্রাণী হয়ে যাবে মানুষ, ঠিক না? মানুষ যদি তার চিন্তা ভাবনাটাকে ঠিক করে, তাহলে তার জীবনটা ঠিক হবে। আর যদি তার চিন্তা ভাবনা ভুল হয়, তাহলে তার জীবনটাও কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে, রাইট? সেই জন্য ইতিবাচক চিন্তা ভাবনা হচ্ছে আপনার সেই পদক্ষেপ, যে পদক্ষেপটা নিলে আপনার লাইফে বিরাট বড় বড় পজিটিভ চেঞ্জ ঘটবে। খুব ইম্পর্ট্যান্ট, ইতিবাচক বা পজিটিভ থিঙ্কিং, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ডু দিস। যদি আপনি সত্যি করে নতুন বছরে জীবনকে উন্নত করতে চান, ভালো চেঞ্জ আনতে চান, শুরু করুন আপনার চিন্তাভাবনা দিয়ে। এবং আপনার চিন্তাভাবনা আপনার কাজকর্মকে চেঞ্জ করবে, আপনার কাজকর্ম আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে, রাইট? আপনার কাজকর্ম আপনার ভাগ্যকে দেখবেন নতুন একটা রূপ দেবে, ঠিক না? এবং আরেকটা জিনিস আমি বলতে চাইবো, যেটা অনেকে ভুল করে ফেলে, সেটা হচ্ছে যদি আপনি সত্যি করে চাইছেন যে এই নতুন বছরটাকে স্মরণীয় করে রাখবো এবং এরপর থেকে আমার জীবনে আমি ক্রমশ উন্নতি করতে থাকবো, এবং আমি জীবনে সেই সকল কাজগুলো করতে চাই যেগুলো আমার করার দরকার আছে, যদি এরকম কোনো ব্যক্তি আপনি হন যিনি এটা চাইছেন যে আপনার লাইফটাকে উন্নত করতে এবং যে কাজগুলো আপনার করার দরকার সেই সকল ভালো ভালো কাজগুলো যদি আপনি করতে চাইছেন, তাহলে আপনাকে আজকের পর থেকে আপনি কিন্তু নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। প্লিজ ডু নট কম্পেয়ার ইয়োর সেলফ উইথ আদার্স। আবার আমি রিপিট করছি, নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। কেন? তার কারণ হচ্ছে প্রত্যেকের মধ্যেই বিশেষ গুণ থাকে, প্রত্যেকেই কিন্তু একে অপরের থেকে আলাদা। দেখতে একই রকম মানুষের মতো প্রত্যেকেই লাগছে বলে প্রত্যেকটা ব্যক্তি যে সেম
তা নয়, কিন্তু আপনার মধ্যে যে গুণটা আছে সেটা হয়তো অন্যের মধ্যে নেই। অন্য কোনো ব্যক্তি যেদিকে একটু বেশি এগিয়ে আছে, হয়তো সেই দিকে আপনি ওরকমভাবে এগিয়ে নেই, কিন্তু আপনি আবার অন্যদিকে এগিয়ে আছেন। সে তার জায়গায় ঠিক আছে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আপনি যদি তার সাথে নিজেকে কম্পেয়ার করেন, তাহলে একটা পুরো অন্যরকম ধরনের কাজ হয়ে গেল, যেটা আপনার অ্যাকচুয়ালি করা উচিত ছিল না, তাই না? আপনি আপনি অন্য ব্যক্তির সাথে নিজেকে যদি কম্পেয়ার করেন, দিয়ে যদি দেখেন যে আপনি তার থেকে নিম্নমানের, তাহলে আপনি কি করলেন? না, নিজেকে ছোট করলেন। আপনি যদি দেখেন যে আপনি উন্নত মানের, তাহলে অন্য ব্যক্তিকে ছোট করে ফেললেন। এই দুটোর মধ্যে কোনোটাই আপনার করার দরকার না। আপনি বিশেষ, এবং অন্য কোনো ব্যক্তি যার কথা ভাবছেন সেও বিশেষ। সেই জন্যে আপনি নিজেকে কারোর সাথে তুলনা না করে আপনি নিজেকে কি করবেন? নিজেকে উন্নত করার চেষ্টা করবেন, তুলনা নয়। ট্রাই টু ইমপ্রুভ ইয়োর সেলফ, নট কম্পেয়ার। রাইট? কারা কারা আমাকে প্রমিস করছেন যে আজকের পর থেকে আর নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না, নিজেকে ক্রমশ উন্নত করার চেষ্টা করবেন? জাস্ট আই পি পি ফর প্রমিস। যারা আমাকে প্রমিস করছেন যে নো মোর কম্প্যারিজন, আপনি অলরেডি স্পেশাল, অলরেডি আপনি একজন বিশেষ, একজন ইউনিক ব্যক্তি। আপনার মধ্যে প্রচুর ভালো গুণ আছে, সেটা আপনাকে প্রথমত মেনে নিতে হবে, এবং সেই গুণগুলো যাতে বাইরে বাইরে বেরিয়ে আসতে পারে, আপনাকে সেই চেষ্টা করতে হবে, সেই জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। সেই টাইমটা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে সময় নষ্ট করলে চলবে না। রাইট? আপনার বিশেষত্ব হারিয়ে যাবে তাহলে। কোনো ব্যক্তি খুব ভালো ক্রিকেট খেলতে পারে, তো কোনো ব্যক্তি খুব ভালো রান্না করতে পারে। যে ব্যক্তি খুব ভালো ক্রিকেট খেলতে পারে সে হয়তো খুব ভালো রান্না করতে পারবে না। আবার যে খুব ভালো রান্না করতে পারে সে হয়তো ক্রিকেট খেলতে পারবে না। এক একটা ব্যক্তির এক এক রকমের গুণ থাকে। সেই জন্যে একে অপরের সাথে নিজেকে তুলনা না করে আপনি নিজেকে ক্রমশ উন্নত করার জন্য যে কাজগুলো করা দরকার সেটা করুন। আর নিজেকে উন্নত করার জন্য কম্পেয়ার করার দরকার নেই অন্যের সাথে। অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করার দরকার নেই। ঠিক আছে? তো খুব দরকার এই বিষয়টা মনে রাখা, যে নিজেকে আর কারোর সাথে তুলনা করতে যাবেন না, এবং নিজেকে এবার থেকে নিজের যত্ন নিন। নিজের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের যত্ন নিন। টাইম চলে এসছে। শরীরের এবং মনের যত্ন নিন। যত্ন নিতে হবে। শুধু কাজ, শুধুমাত্র পরিশ্রম, শুধুমাত্র এদিক ওদিক সেদিকে ছুটে বেড়ানো, চিত্ত বিনোদন করা, এটা করলে হবে না। আপনাকে শরীরের এবং মনের যত্ন নিতে হবে। এই দুটোই ইম্পর্ট্যান্ট হেলথ, ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ। দুটো হেলথেরই কিন্তু যত্ন নিতে হবে। আপনাকে রীতিমতো নিজেকে লক্ষ্য রাখতে হবে নিজেকে, যে আপনি উল্টোপাল্টা দিকে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছেন কিনা, উল্টোপাল্টা অভ্যাস আপনার মধ্যে তৈরি হচ্ছে কিনা, কোনো রকমের কোনো অসুবিধা অনুভব করছেন কিনা, সেগুলোকে যাতে ডিসিপ্লিন করতে পারেন, সমস্যাগুলোকে ঠিক করতে পারেন, সেই জন্য নিজেকে আপনি একটু নিজের নিজের যত্ন নিন, নিজের হেলথের একটু যত্ন নিন। এবং তার জন্য খুব ইম্পর্ট্যান্ট যে আমার অ্যাডভান্স কোর্স, যেটাতে আপনি যুক্ত আছেন, আমার অ্যাডভান্স কোর্সের প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করুন এবং ক্লাসের নির্দেশ মেনে চলুন। রাইট? যদি আপনি কোর্সের ক্লাস না করেন, যদি যুক্ত না থাকেন, সেক্ষেত্রে অবশ্যই যুক্ত হয়ে যান, এবং যেগুলো বলা হচ্ছে কোর্সের ক্লাসে সেই মতো চলুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনি এরকমভাবে চলেন, যে নির্দেশগুলো আমি দিলাম সেই মতো চলেন, তাহলে আপনি নতুন বছরে আরও সুস্থ, আরও শান্ত এবং আরও উন্নত হতে পারবেন। রাইট? তো জাস্ট এটাই আজকে আমার বলার ছিল, এবং তার সঙ্গে ওয়ান্স এগেন শুভেচ্ছা, এবং খুব ভালো থাকুন নতুন বছরে। প্রত্যেকটা দিন যেন ভালো কাটে, এবং ভালো ভালো ঘটনা যেন আপনার সাথে ঘটে, এটাই আমি চাই, এবং খুব ভালো থাকুন। আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।